বদ্ধ ঘরে একটা ধূপকাঠি, মশার কয়েল, সেগুলোও কিন্তু লাং ক্যান্সার বাড়িয়ে দেয়। ক্যান্সার রোগটা কি? হোয়াট ইজ ব্লাড ক্যান্সার? ক্যান্সার কি আবার ফিরে ফিরে আসার একটা টেন্ডেন্সি আছে? হোয়াট ইজ কিমোথেরাপি? কিমোথেরাপি হচ্ছে এক ধরনের ইনজেকশন, যেটা হচ্ছে ফাস্ট ডিভাইডিং সেলস, মানে যেমনি ক্যান্সার সেলস সেগুলোকে ধ্বংস করে। কিমোথেরাপি মেইন পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় 5 থেকে 14 দিনের মাথায়। লাং ক্যান্সার কি কিউরেবল? স্টেজ 1 থেকে স্টেজ 3 হলে কিউরেবল। প্রস্টেট কি, কেন এটাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা প্রবণতা বাড়ে? সব প্রস্টেট ক্যান্সারে কিন্তু চিকিৎসা লাগে না। কোন ধরনের খাবার দাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে? কাবাব বা স্মোকড ফুডস, দেখা গেছে যে রেগুলারলি যদি নাওয়া যদি হয় তো সেখানেও কিন্তু এটা স্টমাক ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। মোটা হলে যেমনি ব্রেস্ট ক্যান্সার, পিত্তকোষে ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টি ব্যাগ ব্যবহার করলে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে? এগুলো সব সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স। সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি আনসেন্সার্ড প্লেস। ক্যান্সার পেশেন্টস এবং তার ফ্যামিলি হচ্ছে মোস্ট ভালনারেবল, কারণ তারা জানতে চায় যে কি খেলে ক্যান্সার হবে না বা কি করলে। আমি এটা গিয়ে বললাম যে এটা করলে ক্যান্সার হবে। দিস আর অল মিথস। কারোর ফ্যামিলিতে যদি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে তাহলে কি তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে? 100টা ক্যান্সার পেশেন্ট যদি দেখি 5 to 10% ইজ বংশানুগত, মানে হেরিডিটারি। ওরাল ক্যান্সার যদি দেখেন 99% হচ্ছে টবাকো। সাধারণ মানুষ ক্যান্সার হলে কোথায় কিভাবে ট্রিটমেন্ট করলে সে মোটামুটি পর্যন্ত লড়াই করতে পারবে? ক্যান্সার মানে কি শেষ? জীবন শেষ, আশা শেষ, সবকিছু শেষ? একটুও না। আজকের দিনে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেখানে অনেক মানুষরা কিওর হয়ে যাচ্ছে বা সুস্থ থাকছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে একটা এপিসোড উপহার দেওয়ার জন্য আজকের এপিসোড। ভারতবর্ষে দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি 9 জন মানুষের মধ্যে একজন মানুষ তাদের লাইফ টাইমে যে রোগটা ডেভেলপ করতে পারে সেই রোগটার নাম ক্যান্সার। 2022 সালে 9.1 লক্ষ মানুষ ক্যান্সারের জন্য মারা গিয়েছেন। এইসব বিষয়ে কথা বলবার জন্যই আজকে আমাদের গেস্ট, আমাদের অতিথি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, একজন বিখ্যাত অঙ্কোলজিস্ট। তার কাছ থেকে আমরা ক্যান্সারের নানান দিককে এক্সপ্লোর করার চেষ্টা করব। তাই আজকের এপিসোডটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, কারণ আজকে যেমন আমরা কি করে ক্যান্সার হয়, কত রকমের ক্যান্সার আছে, পুরুষদের মধ্যে কোন ধরনের ক্যান্সারের প্রবণতা বেশি, ক্যান্সারের কি কি ট্রিটমেন্ট, এবং ক্যান্সার হলেই কি জীবন শেষ, ক্যান্সারকে আটকে রাখার, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার কি কোনো উপায় নেই, এই সব সম্পর্কে যাদের মনে যাবতীয় যা প্রশ্ন আছে সেগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাদের মনেও যা যা প্রশ্ন আছে, আমার মনেও সেই একই প্রশ্ন আছে। স্যার, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। আচ্ছা, ব্যাপারটা খুব ডার্ক। আমরা চেষ্টা করব যতটা অ্যাওয়ারনেস স্প্রেড করার এবং ডার্কনেসটাকে যতটা মিনিমাইজ করে রাখার। প্রথমেই আপনার থেকে জানার যে ক্যান্সার কি, বেসিক্যালি ক্যান্সার রোগটা কি? ক্যান্সার হচ্ছে যে কোনো জিনিস একটা অ্যাবনর্মালভাবে গ্রো করা, মানে আমাদের শরীরে যে সেলসগুলো আছে সেগুলো একটা সিস্টেমিক্যালি বাড়ে, আবার ধ্বংস হয়ে যায়, আবার বাড়ে, আবার ধ্বংস হয়ে যায়। কিন্তু এই যে সিস্টেমটা যদি ধ্বংস যদি হয়ে যায়, মানে যেখানে শুধু রোগ সেলসগুলো বাড়তেই থাকলো আনকন্ট্রোলেবলি, তো সেখান থেকে এটা টিউমার হয় এবং টিউমার থেকেই ক্যান্সার হয়। তো যে কোনো শরীরের যে কোনো জায়গায় যেই সেলসগুলো বাড়ছে কমছে, সেই জন্য সেই সব জায়গায় ক্যান্সার হতে পারে। আচ্ছা, কমনলি কোন কোন জায়গার ক্যান্সার সাধারণত সবচেয়ে বেশি আপনারা দেখতে পান ট্রিট করার ক্ষেত্রে? ভারতবর্ষের দিকে মেন হচ্ছে মুখ এবং ওরাল ক্যাভিটি, গলা এবং ফুসফুস, এবং মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্স মানে জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সার। এই 4টে ক্যান্সার হচ্ছে মোস্ট কমন, টপ 4। কিন্তু শরীরের যে কোনো অঙ্গে ক্যান্সার দেখা যেতে পারে। আচ্ছা, ক্যান্সারের কি কোনো বিশেষ কারণ আছে? মানে ক্যান্সার কেন ডেভেলপ করে, এরকম কিছু কারণ কি জানা যায়? হ্যাঁ, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এটা লাইফস্টাইল বা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য ক্যান্সার হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে তার মানে যেমনি বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো লাইফস্টাইল বা এনভায়রনমেন্টাল কিছু নেই, তাদেরও হচ্ছে, সেটা একটা জেনেটিক হতে পারে।
এবং অনেকজনের হতে পারে যে কিছু না করেও এটা সাইলেন্টলি এটা ক্যান্সার হওয়ার প্রবণতা বা হয়ে যায় বা ক্যান্সার হয়ে যায়। আমরা একটা একটা করে আসি, তার মধ্যে ওরাল ক্যান্সার, এবং ওরাল ক্যান্সারের পর আমরা লাং ক্যান্সারে আসব। ওরাল ক্যান্সার ভারতবর্ষে প্রচণ্ড, মানে এপিডেমিকের মতো বাড়ছে, হু 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 করে বাড়ছে। এবং আমরা সাধারণভাবে জানি ওরাল ক্যান্সারের বেসিক কারণ হচ্ছে আমাদের ওই ওই নিকোটিন অ্যাবিউজ বা তামাক ব্যবহার করা অতিরিক্ত আর কি। সিগারেট হতে পারে, বিড়ি হতে পারে, পান মশলা হতে পারে, গুটখা হতে পারে, খৈনি হতে পারে। সাধারণত এইগুলো ব্যবহারের জন্য ওরাল ক্যান্সার হয়। এছাড়া আর কি কি কারণে ওরাল ক্যান্সার হতে পারে? এটাই হচ্ছে মেইন কারণ। আরেকটা যেটা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ইনফেকশন আছে, তার জন্য একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটা হচ্ছে মদ্যপান বা অ্যালকোহল কনজাম্পশনও কিন্তু ওরাল ক্যাভিটিতে ক্যান্সার করতে পারে। মদ্যপান ওরাল ক্যাভিটিতে ক্যান্সার করতে পারে? মদ্যপানও কিন্তু ওরাল ক্যাভিটিতে ক্যান্সার করতে পারে। আর আরেকটা জিনিস আমি বলছি, মানে আপনি যেভাবে বললেন যে নিকোটিন অ্যাডিকশন, নিকোটিনটা কিন্তু ক্যান্সারটা করাচ্ছে না। আচ্ছা। নিকোটিনের সঙ্গে রয়েছে তার বা একটা কার্বন কম্পাউন্ডস রয়েছে, সেটা কিন্তু ক্যান্সার করাচ্ছে। নিকোটিন পার্সে ক্যান্সার করায় না। সেই জন্যই যেসব স্মোকার বা যারা এই টবাকো কনজিউম করে তাদেরকে আমরা বলি নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে। আচ্ছা। কারণ নিকোটিনটা আমাদেরকে অ্যাডিক্টেড করিয়ে দেয়। তো নিকোটিন পার্সে ইজ নট ডাজ নট কজ ক্যান্সার, কিন্তু নিকোটিনের সঙ্গে যে আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো ক্যান্সার করায়। মানে যেমন বিড়ি সিগারেটের ক্ষেত্রে ওই যে টার্টটা, ওইটা কি আমাদের মুখ এবং লাং দুটোকেই এফেক্ট করে? ওইটা শুধু মুখ বা লাং না, শরীরে যে কোনো জায়গায় দেখা গেছে যে ধূম্রপান শরীরের সব জায়গায় ক্যান্সার কিন্তু করাতে পারে। কারণ যেহেতু আমরা শ্বাস প্রশ্বাসে নিচ্ছি এবং সেই টারটা রক্ত সঞ্চালন দিয়ে শরীরের জায়গায় যাচ্ছে, তাই যে কোনো জায়গায় কিন্তু ধূম্রপান ক্যান্সার করাতে পারে। আর টারটা কি ব্লাডের মাধ্যমে আমাদের সারা শরীরে যায়? তাই? ও মাই গড। আর এই যে লাং অ্যাফেক্টেড হয়, আস্তে 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 লাং অ্যাফেক্টেড হয়ে যায়। লাং ক্যান্সারের ক্ষেত্রে মানে আপনারা বেসিক্যালি প্রথমত হচ্ছে লাং ক্যান্সার হয়েছে অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। আর জানেন, আমি এমন অনেক পেশেন্টকে পার্সোনালি চিনি যারা হয়তো স্টেজ 1 স্টেজ 2 সেই অবধি বুঝতেই পারে না ক্যান্সার। ধরুন লাং ক্যান্সারের ক্ষেত্রে কেউ যদি অ্যাফেক্টেড হয়, সে কি বুঝবে কি করে তার লাং ক্যান্সার হয়েছে? তাকে একটু সচেতন হতে হবে। কারণ লাং ক্যান্সারের যে উপসর্গ বা সিমটমস গুলো হয় সেগুলো সাধারণ মানুষের হতেই পারে। যেমনি ধরুন কারোর কাশি হচ্ছে, 4 সপ্তাহ ধরে কাশি কমছে না, বা কারোর ধরুন কাশি থেকে রক্ত বেরোচ্ছে, বা একটা শ্বাসকষ্ট হচ্ছে, বুকে কোনো ব্যথা, এগুলো ধরুন একটা ইনফেকশন বা হলো তার জন্য হতে পারে। বা কারোর ধরুন সিওপিডি রয়েছে বা অ্যাস্তমা রয়েছে, বা কারোর ধরুন টিবি হয়েছে, বা অনেক সময় কি স্মোকার্স কফ বলে একটা জিনিস আছে, যেটা প্রত্যেক স্মোকারের হয়, প্রত্যেক স্মোকার ফুসফুস করে গেছে, তো ভাবছে। আর তো সেই জন্য লোকেরা ওরকম ডাক্তারের কাছে যায় না, একটা লোকাল দোকানের কাছে গিয়ে একটা কাশির সিরাপ নিয়ে নিচ্ছে। কিন্তু এই উপসর্গগুলো যখন বাড়ে বা যখন অন্যান্য জায়গায় রোগটা যখন ছড়িয়ে গিয়ে তার উপসর্গ শুরু হয়, তখনই লাং ক্যান্সার ধরা পড়ে। এবং আমরা দেখেছি যে আমাদের ওপিডিতে 100 জন লাং ক্যান্সার পেশেন্ট যদি দেখেন, তো 60% অফ লাং ক্যান্সার প্রথম দিন আসছে স্টেজ 4-এ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মানুষকে সচেতন হতে হবে যে কাশি মানেই যে টিবি না বা স্মোকার্স কফ না। যে কাশি কমছে না, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে কি হয়, মানে এমনও হয়েছে হয়তো সাধারণভাবে গেছে, ডাক্তারবাবুও সেটাকে সাধারণ কাশি হিসেবে ট্রিট করেছেন, এবং মানে এইটা না খুব সহজে বোঝা যায় না। মানে আর আমাদের তো অনেকেরই বেসিক্যালি একটা ধারণা আছে যে ডাক্তারবাবুরা অকারণ টেস্ট দেন। হ্যাঁ, এবং ক্যান্সার তো বোধহয় বায়োপসি না করলে বোঝাও যাবে না ক্যান্সার আছে কি নেই। শুধু বায়োপসি না, এবং স্ক্যান করেও দেখতে হবে যে রোগটা আছে কিনা। কারণ আগে তো আমাদের জানতে হবে যে কোথায় আমরা বায়োপসিটা করব। রাইট। কারণ ফুসফুসটা একটা বিশাল বড় জায়গা, তো যে কোনো জায়গায় আমরা ছুঁচটা তো ঢোকাতে পারি না। তো আগে এটা স্ক্যান করে দেখা উচিত যে কোন জায়গায় বায়োপসি করলে সাইড এফেক্ট কম হবে। তো সেই জন্য একটা স্ক্যান এবং বায়োপসি করাটা উচিত। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে ফুসফুসে জল জমে যায়, এবং সেই জলটাকেও টেস্ট করতে হয় বোধহয়। হ্যাঁ, সেই জলটাকে আমরা পরীক্ষা করি যে জলে ক্যান্সার আছে কিনা। কারণ সেটা আমাদের স্টেজ 4 হয়ে যায়, তো সেটা আমাদের হেল্পও করে।
এবং অনেক সময় আমরা জলের মধ্যেই কিন্তু টেস্ট করে পরীক্ষা করে বলে দিতে পারি যে এখানে ক্যান্সার আছে, এবং তার উপর আমরা আনুষঙ্গিক টেস্টও করি। তো সব পেশেন্টের যে বায়োপসি করতে হবে তা না, তো জলের মাধ্যমেই যদি হয়ে যায় তো আমরা বায়োপসি অ্যাভয়েড করেই জলের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা মানে ডায়াগনোসিস ও চিকিৎসা শুরু করে দিই। তো লাং ক্যান্সারের ক্ষেত্রে লাং ক্যান্সার কি কিওরেবল? ডিপেন্ড হচ্ছে কোন স্টেজে ধরা পড়ছে। স্টেজ 1 থেকে স্টেজ 3 হলে কিউরেবল, মানে স্টেজ 1 টু স্টেজ 3 এটা কিভাবে ডিটারমাইন্ড হচ্ছে? মানে ফুসফুসে ক্যান্সার ধরুন সাইজটা খুবই ছোট, মানে শুধু ফুসফুসেই রয়েছে, তো সেটা হয়ে যায় স্টেজ 1। এবার আমাদের প্রত্যেকটা অর্গানে একটা লিম্ফ নোড থাকে যেখান থেকে ইনফেকশন বা ওইগুলো ক্লিয়ার হয়। তো লাংয়ের আশেপাশে যদি যে ছোট ছোট যে লিম্ফ নোডগুলো সেগুলো যদি হয় তো সেটা হয়ে যায় স্টেজ 2। আচ্ছা। স্টেজ 3 টিউমারের সাইজটা একটু বেশি বড় হয়ে গেল বা আমাদের আরো একটু বেশি লিম্ফ নোড ইনভলভ হয়ে গেল, তো সেটা হচ্ছে স্টেজ 3। আর যখন রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে তখন সেটা স্টেজ 4 লাং ক্যান্সার হয়ে যায়। আচ্ছা, মানে স্টেজ 4 হয়ে গেলে সেখান থেকে রিকভার করানো ইজ ডিফিকাল্ট? না, মানে ডিফিকাল্ট না, মানে ইটস নট পসিবল, কারণ ক্যান্সার সেলসটা রক্ত সঞ্চালনের রাস্তায় ঘুরছে, তো পুরোটা তো নির্মূল করা যাবে না। আমরা চিকিৎসা মাধ্যমে কন্ট্রোল করে রাখতে পারি, নির্মূল করতে পারি না। নির্মূল করা যায় না। আবার অনেক ক্ষেত্রে শোনা যায় যে ক্যান্সার হয়তো বলা হলো যে হ্যাঁ কিওর হয়ে গেছে, এবং ক্যান্সার সার্ভাইভার আমরা এখন অনেক দেখি, অনেক সেলিব্রিটিসদের আমরা দেখেছি। যুবরাজ সিং ছিলেন, সোনালি বেন্দ্রে ছিলেন বোধহয়, মনীষা কৈরালা ছিলেন, এরা সবাই ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং ক্যান্সার পরে সার্ভাইভ করেছেন। আবার অনেকের ক্ষেত্রে হয়েছে ক্যান্সার হয়তো সেই মুহূর্তে কিওর হয়ে গেছে, তারপর আবার ক্যান্সারটা ফিরে ফিরে আসছে। এই ঘটনাটা কেন ঘটে? মানে ক্যান্সার কি আবার ফিরে ফিরে আসার একটা টেন্ডেন্সি আছে? হ্যাঁ, যেমনি হাতে যেমনি 5টা আঙুল সমান না, তো 5 জনের রোগও ইকুয়াল না, কারণ ক্যান্সারের যে সেলসগুলো সেগুলো নেচারের উপর ডিপেন্ড করে। কিছু ক্যান্সার খুব অ্যাগ্রেসিভ হয়, মানে চিকিৎসা শেষ করলাম তার 1 বছরের মধ্যেই আবার রোগটা ফেরত চলে এলো। আবার কিছু জনের ক্যান্সার 3-4 বছর বা 7 বছর বাদেও আসতে পারে। আবার কিছু জনের ক্যান্সার নাও ফেরত আসতে পারে, বা কিছু জনের ক্যান্সার নাও ফেরত আসছে কারণ এই জন্যই যে টিউমারের যে বায়োলজি, যে অ্যাগ্রেসিভনেসের যে এবিলিটি সেটা কম ছিল। আচ্ছা। এবং যুবরাজ সিং এর ক্ষেত্রে যে ক্যান্সারটা হয়েছিল সেটা হচ্ছে একটা কিউরেবল ক্যান্সার, মানে এটা অন্ডকোষে টেস্টিকুলার টিউমার, যেটা ওনার ফুসফুসে হয়েছিল। সেই ক্যান্সারের কিউর রেট খুবই হাই। তো আচ্ছা, তো যুবরাজ সিং ইজ ফুললি কিওরড ফ্রম দ্যাট ক্যান্সার। আচ্ছা। এবং সেই জন্যই আমরা 5 বছর অ্যাটলিস্ট পেশেন্টকে ফলো আপে রাখি, চিকিৎসা শেষ হয়ে গেলে 5 বছরের মধ্যে যদি রোগ যদি ফেরত না আসে তাকে আমরা বলি আপনি কিন্তু কিওরড ফ্রম দ্য ডিজিজ। আচ্ছা, 5 বছর অবধি তাকে ট্র্যাক রেখে যেতে হবে। ইয়েস। আচ্ছা, এই যে এখান থেকে যেটা উঠে এলো টেস্টিকুলার ক্যান্সার বললেন, এই ক্যান্সারটা কি এবং এটা কিভাবে ঘটে? এটা খুব একটা রেয়ার ধরনের ক্যান্সার, যেটা হচ্ছে মানুষের অন্ডকোষে বা মহিলাদের গর্ভকোষে বা ওভারিতে ক্যান্সারটা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে টেস্টিকুলার ক্যান্সার বলে, মহিলাদের ক্ষেত্রে বলা হয় ওভারিয়ান জার্ম সেল টিউমার। মেইন জিনিস হচ্ছে পুরুষদের যেটা হয় যে আমরা যখন এমব্রায়ো, মানে মায়ের পেটে যখন প্রথম এমব্রায়ো যখন জন্মায়, তো অন্ডকোষগুলো আমাদের বুকে থাকে। আচ্ছা। এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম 9 মাসের মধ্যে ওই জার্ম সেলসগুলো নিচে এসে আমাদের স্ক্রোটামে এসে জমা হয়, তো সেখান থেকেই টেস্টিসটা হয়। এবার কারোর ধরুন এই 9 মাসের মধ্যে জার্ম সেলসগুলো সব নামেনি, আচ্ছা, কারোর বুকে রয়ে গেছে, বা অনেকজন দেখবেন যে ছোট বাচ্চাদের যদি দেখেন যে বলা হয় টেস্টিসটা নামেনি বা আনডিসেন্ডেড টেস্টিস, মানে পেটেই রয়ে গেছে, তো তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা। ইয়েস। আর মানে সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি হয়? টেস্টিকুলার ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে আমরা ব্লাড টেস্ট করেই ক্যান্সারটাকে ডায়াগনোসিস করে দিতে পারি, এর জন্য বায়োপসি লাগে না। আচ্ছা। কারণ সেলসগুলো একটা অ্যাবনর্মাল হরমোন তৈরি করে যেটা রক্ত পরীক্ষার মাধ্যমেই ধরা পড়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো তারপর ট্রিটমেন্ট হচ্ছে আইদার সার্জারি বা কেমোথেরাপি দিয়ে সার্জারি, বা সার্জারি পরে কেমোথেরাপি। সো ওয়ান অফ দ্য কিউরেবল ক্যান্সার। তো এই টেস্টিকুলার ক্যান্সারের সাকসেস রেট খুবই বেশি। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে আপনি যেরকম বললেন ব্রেস্ট ক্যান্সার হয় আর সার্ভাইকাল ক্যান্সার হয়,
তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় মেয়েরা বোধহয় বুঝতে পারে নোডস হয়েছে এর মাধ্যমে। আপনারা কিছু বেসিক টেস্টের কথা বলেন অনেক সময়, যে আপনারা এই টেস্টগুলো বাড়িতে করে দেখতে পারেন। সেই টেস্টগুলোর ব্যাপারে যদি বলেন, যেটা বাড়িতে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার প্রচণ্ড হয়, হ্যাঁ, সেইগুলো যদি দিয়ে আমরা শুরু করি। সেটা আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে তার দুটো ব্রেস্টের মধ্যে সিমেট্রি, মানে সমতা রয়েছে কি নেই। কারণ ব্রেস্ট ক্যান্সারে কি হয়, মানে আর্লি সাইন্স হচ্ছে ধরুন কোনো একটা ব্রেস্ট একটু ওপরে ঝুঁকে গেল, বা নিপলস হয়তো ভেতরে ঢুকে গেল, বা চামড়াটা কমলা লেবুর মতো কুচকে গেল। তো এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটমস হতে পারে। আচ্ছা, তো এগুলো হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এবং আরেকটা জিনিস বলা হয় যে মহিলাদের যে ব্রেস্টটা আপনারা নিজেরা প্যালপেট করুন টু ফিল যে আপনার ব্রেস্টের কনসিস্টেন্সিটা কেমন, এবং সেখানে কোনো যদি লাম্প বা সোয়েলিং যদি দেখেন তো আপনি শীঘ্রই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ ব্রেস্ট ক্যান্সারের লাম্পে কিন্তু ব্যথা হয় না। আচ্ছা, ইটস আ পেইনলেস লাম্প। সেই জন্য অনেক মানুষ ভাবে যে এটা তো ব্যথা নেই, তাই এটা ক্যান্সার না, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লাম্প কিন্তু পেইনলেস। এবং সেই জন্য ভারতবর্ষে আমরা কিন্তু অনেক ব্রেস্ট ক্যান্সার একটু অ্যাডভান্স স্টেজে পাই। ওকে, না কিন্তু ইনিশিয়াল স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে বোধহয় সেটা অনেক সহজে কিওর করা যায়, কারণ সেটা বাদ দিয়ে দেওয়া যায়, অ্যাম্পিউট করে দেওয়া যায়, মানে এবং পৃথিবীতেও এরকম অনেক এক্সাম্পল আছে। যেমন অনেকে আবার রিস্ক নেবেন না বলে ব্রেস্ট ক্যান্সারের বোধহয় টেন্ডেন্সি থাকলেও অনেকে অ্যাম্পিউট করে বা করে বাদ দিয়ে দেন। যেমন অ্যাঞ্জেলিনা জোলি করেছেন এই রিস্কটা, তিনি নেননি এবং তিনি সেখান থেকে নিজেকে সিকিউর করেছেন এবং তিনি বলেছেন সন্তানদের জন্য এবং আমার পরিবারের জন্য এবং নিজের জন্য আমি এই সিদ্ধান্তটা নিলাম। তো ইজ ইট আ রাইট ওয়ে টু ডিল উইথ? অ্যাঞ্জেলিনা জোলি যেটা হয়েছিল সেটা হচ্ছিল ওনার একটা অ্যাবনর্মাল জিন রয়েছে, সেটা হচ্ছে ব্র্যাকা জিন। সেটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো অ্যাঞ্জেলিনা জোলি যেটা করলো যে পুরো ব্রেস্টটাকে বাদ দিয়ে দিল যাতে ব্রেস্ট টিস্যু থাকবে না। তো তার জন্য ওনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমেই গেল। কিন্তু যার ফ্যামিলি হিস্ট্রি নেই বা যার এই অ্যাবনর্মাল জিন নেই এবং টিউমারটা যদি খুবই ছোট থাকে, এখন কিন্তু সার্জনরা কিন্তু শুধু টিউমারটাকেই শুধু বাদ দিচ্ছে, পুরো ব্রেস্টটাকে বাদ দিচ্ছে না। আচ্ছা, এবং দেখা গেছে যে আউটকাম কিন্তু সেম। কারণ অনেকজন মহিলারা ভাবে যে আমার ব্রেস্টটা বাদ দিয়ে দিল আমার কসমেটিক বা একটা ফেমিনিটির ব্যাপারে। তো টিউমার যদি খুবই ছোট যদি থাকে, শুধু টিউমারটা বাদ দিলেই কিন্তু চিকিৎসা ঠিকভাবে করা যায়। আচ্ছা, ও মানে সেক্ষেত্রে যে পুরো ব্রেস্ট যে বাদ দিতে হবে তা না, কারণ আমাদের গবেষণা দেখিয়েছে যে যেসব মানে দুটো পপুলেশন, যারা পুরো ব্রেস্টটাকে বাদ দিয়েছে আর যারা শুধু টিউমারটাকে বাদ দিয়েছে, যদি দেখা যায় দুজনের আউটকাম ইকুয়াল। তাই টিউমার যদি ছোট যদি থাকে, শুধু টিউমারটাকে বাদ দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে আপনি যেটা কানেক্ট করলেন, মেয়েদের মধ্যে যেটা ভীষণ বেশি দেখা যায়, দ্যাট ইজ সার্ভাইকাল ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সার কেন হয়? সার্ভাইকাল ক্যান্সার হয় মেইনলি বিকজ অফ ইনফেকশন। One of the most common is the human papilloma virus infection. Human papilloma virus, what is that? এটা একটা ভাইরাস যেটা মহিলাদের মধ্যে এটা সার্ভিক্সে যায় এবং সেখান থেকে একটা ইনফ্লামেশন হয়ে ক্যান্সার হতে পারে। মানে এই ভাইরাসটা কি মানে ইজ ইট আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসঅর্ডার? ইটস আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসঅর্ডার। এবং তার সঙ্গে আনুষঙ্গিক এইচআইভি, যদি কারোর যদি পাস্ট হিস্ট্রি অফ এইচআইভি যদি থাকে, বা স্মোকিং অলসো ইনক্রিজেস দ্য চান্স অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার। তাহলে কি এটা পুরুষ থেকে মহিলাদের মধ্যে যেতে পারে? ইয়েস, পুরুষ থেকে মহিলাদের যেতে পারে। পুরুষদের যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ওরকম এফেক্ট করে না। হ্যাঁ, হয়তো পেনিসে ক্যান্সার হতে পারে কিন্তু তার ইনসিডেন্স অনেক কম। কিন্তু সার্ভিক্সে মহিলাদের জন্য খুবই হাই ইনসিডেন্স, এবং সেই জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার বলেছে যে এইচপিভি ভ্যাকসিন দিতে শুরু করতে, যেটা ওরা ফ্রিতেও দিচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে। প্রত্যেক কন্যা সন্তান যাদের বয়স 9 বছরের ঊর্ধ্বে তাদেরকে 2টো করে ডোজ দেওয়া হচ্ছে, মানে টিল 18 ইয়ার্স অফ এজ। আর যারা 18 বছরের ঊর্ধ্বে চলে গেছে তাদেরকে 3টে ডোজ দেওয়া হচ্ছে। না কিন্তু তাহলে এটা একজনের থেকে আরেকজনের মধ্যে যাচ্ছে বলছেন এবং ট্রান্সমিট করছে, তাহলে ট্রান্সমিট করছে কিভাবে? মানে ডেফিনেটলি পুরুষ থেকে নারীর মধ্যে মেইনলি থ্রু দ্য সেক্সুয়াল রুটেই ট্রান্সমিট হচ্ছে।
তো সেই জন্যই বলা হয় যে সেফ সেক্সুয়াল প্র্যাকটিস, ওইগুলো আমরা প্রিচ করি। এবং সেই জন্যই আমরা বলি যে সব সময় তো এটা নাও সম্ভব হতে পারে, তো বেটার টু টেক ভ্যাকসিন। হ্যাঁ, মানে এটা এটা কি তার মানে একই রকমভাবে আমি বলতে চাইছি যে যে যখন কোনো মহিলা ধরুন কনসিভ করতে চাইছেন না বা এরকম কোনো প্ল্যানিং নেই তার, ডেফিনেটলি তার যদি স্বামীর মধ্যে বা তার পার্টনারের মধ্যে এটা না থাকে তাহলে হওয়ার সম্ভাবনা কম। তো ইন দ্যাট কেস প্রোটেকশন কি তাহলে এক্ষেত্রেও হেল্পফুল, মানে ক্যান্সার প্রিভেন্ট করার ক্ষেত্রেও কি প্রোটেক্টেড? প্রোটেকশন ইজ অলওয়েজ হেল্পফুল, কারণ শুধু যে এইচপিভি ভাইরাস যে সেক্সুয়ালি গিয়ে সেটা ক্যান্সার করছে তা না। ধরুন এইচআইভি তো বললাম, এইচআইভি ভাইরাস ক্যান অলসো কজ ক্যান্সার পার সে। এমনকি ধরুন কারো ধরুন সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে কারো ধরুন হেপাটাইটিস ইনফেকশন হয়েছে, তার জন্য কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস ক্যান কজ লিভার ক্যান্সার। ওরে বাবারে। তো সেই জন্যই সবসময় বলা হয় যে সেফ সেক্সুয়াল প্র্যাকটিস শুড বি দ্য নর্ম। আচ্ছা আচ্ছা, এইবার আপনি এইটার সঙ্গে একই রকমভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে জেনেটিক কোনো যদি মার্কার থাকে বা এরকম কোনো যদি হিস্ট্রি থাকে, মানে কারুর ফ্যামিলিতে যদি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে তাহলে কি তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে? ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে 2 times বাড়ে আচ্ছা, কম্পেয়ার টু জেনারেল পপুলেশন। কিন্তু কারোর ধরুন আজকে বাড়িতে লাং ক্যান্সার হয়েছে, তার বাবা স্মোক করতো, তার লাং ক্যান্সার হয়েছে, কিন্তু তাই বলে তার ছেলে মেয়েদের যে লাং ক্যান্সারের সম্ভাবনা বাড়বে তা না, কারণ সব ক্যান্সার কিন্তু জেনেটিক না। এবং দেখা গেছে যে আমরা যদি 100টা ক্যান্সার পেশেন্ট যদি দেখি, 5 to 10% ইজ বংশানুগত, মানে হেরিডিটারি। তো কিছু সিলেক্টেড ক্যান্সার আছে যেগুলোর জন্য আমরা ব্লাড টেস্ট করে দেখি যেটা বংশানুগত অ্যাবনর্মাল জিনটা রয়েছে কি নেই। যদি থাকে তো তাদেরকে আমরা সার্ভিলেন্স বা স্ক্রিনিং এ ঢুকিয়ে দিই। মানে কোন ধরনের ক্যান্সার বেসিক্যালি, যেমন আপনি বললেন লাং ক্যান্সার সাধারণত হয় না, ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা, তো এই যে কোন জিনটা এটাকে ডিটারমাইন করে সেটা মেইনলি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার, সেটা হচ্ছে একটা ব্র্যাকা জিন আছে যেটা অ্যাঞ্জেলিনা জোলিরও ছিল, সেই জিনটা ইনক্রিজেস দ্য রিস্ক। পুরুষদের ক্ষেত্রে এই জিনটা আবার যেমনি প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় বা কিছু ক্ষেত্রে, এবং উভয় লিঙ্গর মধ্যেই যদি ধরেন তো প্যানক্রিয়াটিক ক্যান্সারেরও সম্ভাবনা বাড়ায় এই ব্র্যাকা জিন, কিন্তু ইনসিডেন্স ইজ অনলি 1%। আচ্ছা, আর কোলন ক্যান্সারে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এটা অন্য ধরনের একটা জিন থাকে, এমএসআই বা মাইক্রোস্যাটেলাইট জিন। তো সেই জিনটা যদি অ্যাবনর্মাল যদি থাকে তো তাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে, এবং তাদেরকে বলা হয় লিঙ্ক সিনড্রোম। লিঙ্ক সিনড্রোম, আচ্ছা। আপনি বললেন যে সাধারণভাবে ধূমপান করলে বা এই ধরনের ক্ষেত্রে লাং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমন মানুষজনকে চিনি যিনি সারা জীবনে কোনো নেশাই করেননি, সিগারেট তো ছেড়েই দিন, কোনো রকম নেশাও করেননি, কিন্তু তার ক্ষেত্রে লাং ক্যান্সার হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল লাং ক্যান্সারটা সেভাবে ধরা পড়েনি এবং অনেক অ্যাডভান্স স্টেজে লাং ক্যান্সারটা ধরা পড়েছে। তার মানে শুধুমাত্র তো ধূমপানের জন্য যে এই ঘটনা ঘটছে তা নয়, তাহলে কি কি কারণে ঘটে লাং ক্যান্সার? লাং ক্যান্সারের এখন যদি পশ্চিম জগতে যদি দেখেন, দ্য মোস্ট কমন কজ অফ লাং ক্যান্সার ইজ এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক। মানে সেটা হচ্ছে কিন্তু নট দ্য নর্মাল টোবাকো, সেটা হচ্ছে এই যে পলিউশন, বা ধরুন হাজবেন্ড স্মোক করছে ওয়াইফের সঙ্গে গল্প করতে করতে, প্যাসিভ স্মোকিং। আচ্ছা, বা ধরুন একটা বদ্ধ ঘরে একটা ধূপকাঠি বা মশার কয়েল বা উনুনে রান্না বা এক্সস্ট ফ্যান না ইউজ করে যে স্টোভে যে বা গ্যাসে যে রান্না, সেগুলোও কিন্তু লাং ক্যান্সার বাড়িয়ে দেয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এয়ার পলিউশন, মানে এই যে গাড়ি যে ধুয়ো বা এই যে ফ্যাক্টরির ধুয়ো বা এই যে জিনিস পড়ানো হচ্ছে তার যে ধুয়ো, এগুলোও কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তাই স্মোক করেনি বলেই যে লাং ক্যান্সার হবে না এটা কোথাও লেখা নেই। মানে তার মানে ধরুন আমরা অনেক সময়ই হয় যে মেকআপ রুমে হয়তো বসে আছি, আমি সিগারেট খাচ্ছি না কিন্তু দুজন একই সঙ্গে সিগারেট খাচ্ছে, সেই প্যাসিভ স্মোকিং থেকেও ইট ক্যান কজ ক্যান্সার। প্যাসিভ স্মোকিং অলসো কজেস লাং ক্যান্সার। বা ধরুন আপনি যেমনি বলেন মেকআপ রুমে কেউ স্মোক করে গেছে,
তারপর আপনি ঢুকলেন, সেই স্মোক, হাওয়ায় যে স্মোকটা রয়েছে সেটাও কিন্তু ইনহেল রেগুলারলি যদি থাকেন, হ্যাঁ, সেখানেও কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ওরে বাবা, মানে সেক্ষেত্রে আমি সিগারেট না খেয়েও একই রকম সিগারেট না খেয়েও সম্ভাবনা থাকতে পারে। সেই জন্যই এখন কজ হয়ে গেছে এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক। আচ্ছা, আর একটা আপনি বললেন মশার কয়েল। মশার কয়েল তো অনেকেই ঘুমানোর সময় মশার কয়েল জেলেই ঘুমোতে চলে যান, তো বলা হয়, মানে ওর বলা উচিত যে আপনি একটু দূরে রেখে জ্বালান, মানে না, কিন্তু ওটার মজাটাই হচ্ছে যত বেশি ধোঁয়াটা ছড়াবে তত মশা মারবে। ইনক্রিজ দ্য রিস্ক। ওই জন্য বলা হয় যে জানলা খুলে রাখুন। আচ্ছা, বা আপনি যদি জ্বালান, মানে আপনার প্লাগ পয়েন্ট থেকে আপনার বিছানা শোয়ার জায়গাটা যেন অনেক দূর থাকে। তো আচ্ছা, মানে এই যে আমরা ধরুন ওই প্লাগ ইন করে যেগুলো সুইচ অন করি এবং সেটা সেটাও একই রকম ভাবে সেটা এটা করতে হবে, কারণ ওখানে এয়ার পলিউশন হচ্ছে আপনার, ও কনস্ট্যান্টলি এয়ার পলিউশন হচ্ছে। আর ওই হাওয়াটাই তো আপনি নিচ্ছেন। রাইট, মানে সেক্ষেত্রে সারা জীবনে কখনো কোনোদিন একটাও সিগারেট না খেলেও ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার হতেই পারে, আনফরচুনেটলি হতেই পারে। রিয়েলি আনফরচুনেট। আপনি বলেছেন যে মশার ধূপ ঘরে জেলে তার থেকে অনেকটা দূরে থাকা উচিত, ঘুমানোর সময় জানলা খুলে দেওয়া উচিত। আর একটা অভ্যেস তো আমাদের প্রত্যেকেরই আছে, আমরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ধূপ জ্বালাই। হ্যাঁ, তো সেই ধূপের ধোঁয়া থেকেও কি একই ঘটনা ঘটতে পারে? ইয়েস, এবং ধূপের ধোঁয়া থেকে যে শুধু ক্যান্সার না, মহিলাদের সিওপিডিও হতে পারে, বা এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজও হতে পারে। আচ্ছা, তাই বলা উচিত যে ধূপটা জ্বালিয়ে ঠাকুরের সামনে ঘুরিয়ে বারান্দায় রেখে দিন। মানে ঘরে পুরো ধোঁয়াটা ছড়িয়ে ভক্তি দেখানোর দরকার। ঘরে ছড়িয়ে দরকার নেই, ঠাকুরের সামনে নম করে আপনি বারান্দায় রেখে দিন, যাতে আপনি ধূপকাঠির ধোঁয়াটা যাতে ডাইরেক্টলি যাতে না নেন। হ্যাঁ, মানে এর সঙ্গে যেহেতু ধূপে এলাম, আমরা ধূপের সঙ্গেই খুব কানেক্টেড হচ্ছে আমরা আরও কিছু জিনিস দিই। একটা হচ্ছে ধুনো দেওয়ার একটা প্রচণ্ড প্রবণতা আছে, এবং ধুনোতে নাকি মশা টশা চলে যায়। সেই ধোঁয়া, সেই গন্ধ, কর্পূর জ্বালানো হয়, অনেক ক্ষেত্রে গুগ্গুল জ্বালানো হয়। এই যে কোনো ধরনের ধোঁয়াই কি তাহলে এই ধরনের? যে কোনো ধোঁয়াই কিন্তু ক্যান্সার করাতে পারে। আচ্ছা, তাহলে সচেতনভাবে ওই ওটা জাস্ট ঘুরিয়ে বারান্দায় রেখে দিন, খোলা জায়গায়, যাতে আপনি ডাইরেক্টলি যাতে আপনার শ্বাস প্রশ্বাসের রাস্তায় যাতে না আসে। এটা খুব জরুরি। এইবার আসি যে পুরুষদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার ইজ প্রস্টেট ক্যান্সার। নট মোস্ট কমনেস্ট, বাট হ্যাঁ, কিন্তু আমরা মোটামুটি শুনেছি যে বাবা, কাকা, জ্যাঠা একটু বেশি বয়স হয়েছে অনেকেরই প্রস্টেটের সমস্যা প্রথমে তৈরি হয়, তারপর শুনছি নাকি জানা যাচ্ছে প্রস্টেট ক্যান্সার। এই ব্যাপারটা একটু যদি ডিটেলে বলেন, মানে প্রস্টেট কি, প্রস্টেটের কাজ কি, এবং সেখান থেকে কিভাবে, কেন এটাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা প্রবণতা বাড়ে। এবং আমি এটাও দেখেছি যে বয়স যাদের একটু বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি, সেটা কি ঠিক? হ্যাঁ, তাহলে একটু যদি এটা, প্রস্টেট হচ্ছে আমাদের একটা অর্গান, যেটা আমাদের ব্লাডার, ইউরিনারি ব্লাডার বা পেচ্ছাপের থলির পাশে থাকে পুরুষদের। সেটা আমাদের হেল্প করে ফর, মানে সেক্সুয়াল ফাংশনকে ইমপ্রুভ করার জন্য প্রস্টেট থেকে যে জিনিসটা তৈরি হয়। এবার বয়সের সঙ্গে সঙ্গে আমাদের এটা প্রস্টেটটা বাড়তে থাকে, যেটা আমরা বলি বিপিএইচ বা প্রস্টেট বেড়ে গেছে, যেটা আমরা সাধারণ মানুষ, প্রস্টেট বেড়ে গেছে। এবার সেটা থেকে গ্র্যাজুয়ালি এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্রস্টেটটা বেড়ে গেলে প্রথমে কি কি সমস্যা হয়? হচ্ছে পেচ্ছাপ বারবার হচ্ছে, বা পেচ্ছাপ করতে গেলেও কেউ পেচ্ছাপ শুরু ভালোভাবে হচ্ছে না, আবার মাঝপথে গিয়ে থমকে গেল। তো এইগুলো হচ্ছে প্রস্টেট বেড়ে যাওয়ার লক্ষণ। কিন্তু যদি দেখা যায় যে পেচ্ছাপ থেকে রক্ত বেরোচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে, তো এগুলো মানে কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার লক্ষণ। আচ্ছা, এবং এই প্রস্টেট ক্যান্সারটা মেনলি হয় আমাদের পুরুষত্বের জন্য, কারণ আমাদের যে অন্ডকোষ বা টেস্টিস যে হরমোন তৈরি করে টেস্টোস্টেরন, তার জন্যই এই প্রস্টেট ক্যান্সারটা হয়। ও, টেস্টোস্টেরনের জন্য? ইয়েস, টেস্টোস্টেরনের জন্য হয়। কিন্তু এটাও বলে রাখা উচিত, সব প্রস্টেট ক্যান্সারে কিন্তু চিকিৎসা লাগে না। চিকিৎসা লাগে না? না, কারণ ধরুন কারো 75 বছর বয়স, একটা ছোট জায়গায় একটা ক্যান্সার হয়েছে, তাকে কিন্তু আমরা ফলো আপে রেখে দিই। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় যে রোগটা একটু বেশি বড় হয়েছে, তখনই আমরা তাদেরকে চিকিৎসা করি। একটা জায়গায় থাকলে আইদার সার্জারি বা হরমোন থেরাপি বা রেডিয়েশন দিয়ে চিকিৎসা করি। যদি দেখা যায় যে
রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে তখন আমরা হরমোন থেরাপি দিয়েই করি এবং কিছু ক্ষেত্রে কিমোথেরাপিও দিই। এবং যেহেতু এটা টেস্টোস্টেরনের জন্য হচ্ছে প্রস্টেট ক্যান্সার, তা আমরা পুরুষদের প্রথমে করি যে ক্যাস্ট্রেট করে দিই, মানে আচ্ছা যাতে টেস্টোস্টেরনটা যাতে না বেরোয়। আচ্ছা, তো আগে আমরা করতাম অপারেশন করে অন্ডকোষটা বাদ দিয়ে দিতাম। লাইগেশন করা হতো। লাইগেশনটা আলাদা, লাইগেশনটা হচ্ছে মানে বাবা যাতে না হয়, মানে এটা হচ্ছে পুরো অন্ডকোষটাকেই সরিয়ে দেবে। আচ্ছা, ও অন্ডকোষটাকেই এটা সরিয়ে হচ্ছে ক্যাস্ট্রেশন, সার্জিক্যাল। হুম, কিন্তু এখন আমরা ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমেই করে দিই। আচ্ছা, প্রথমে সেটা প্রথমেই করে দেবো। প্রথমে করে দিয়ে তারপর আমরা চিকিৎসা করি। আচ্ছা, সেক্ষেত্রে আর এটার সম্ভাবনা ফেরত আসার সম্ভাবনা কম। আচ্ছা, আর জেনেটিক্যালি যাদের ধরুন অনেক ক্ষেত্রে থ্যালাসেমিয়া কি ক্যান্সার? না, থ্যালাসেমিয়া ইজ নট ক্যান্সার। থ্যালাসেমিয়া হচ্ছে হিমোগ্লোবিন ঠিকভাবে তৈরি হচ্ছে না, ওইটা কিন্তু ক্যান্সার না। তো এটার জন্য ক্যান্সারের ডক্টরের কাছে যাওয়া উচিত না, একজন হেমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত। ওকে, হোয়াট ইজ ব্লাড ক্যান্সার? ব্লাড ক্যান্সার হচ্ছে যে আমাদের যে আরবিসি মানে আচ্ছা, ব্লাড ক্যান্সারের একটা কঠিন নাম আছে, সেই নামটা কি? লিউকেমিয়া। হ্যাঁ, লিউকেমিয়া হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট ধরুন খুব অ্যাবনর্মালি বেড়ে গেল, সেটা হচ্ছে লিউকেমিয়া। এবার যদি সেটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো সেটাকে বলা হয় অ্যাকিউট লিউকেমিয়া, যার আউটকাম অ্যাডাল্ট মানে যারা বয়স্ক তাদের ভালো না, ছোটদের জন্য কিউরেবল। আচ্ছা, ছোটদের জন্য কিউরেবল ব্লাড ক্যান্সার। আর একটা হচ্ছে ক্রনিক, মানে যেটা ধীরে ধীরে ডাব্লিউবিসি কাউন্ট বাড়লো, সেটা হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। সেটা মেনলি বয়স্কদের দেখা যায় বা অ্যাডাল্ট বয়সে দেখা যায়। সেগুলোর আউটকাম ভালো, মানে বলবো না খারাপ, চিকিৎসার মাধ্যমে অনেকদিন সুস্থ থাকে। আচ্ছা, সেক্ষেত্রে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়? না, মানে লিউকেমিয়ার ট্রিটমেন্ট হচ্ছে আগে আইদার ট্যাবলেট থেরাপি বা ইনজেকশন থেরাপি। তারপর যদি দেখা যায় যে পেশেন্টের কোনো রেসিডুয়াল ক্যান্সার সেলস নেই, তো অনেক সময় আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে দিই। রাইট, রাইট। এই হোয়াট ইজ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের শরীরে বা বোন ম্যারো, এখন কেউ বোন ম্যারো ইউজ করে না, মেইনলি জিনিস হয় আমাদের শরীরে একটা স্টেম সেলস আছে যেখান থেকে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এগুলো তৈরি হয়। তো এবার আমরা কি করি, আমরা পেশেন্টকে আগে স্টিমুলেট করি, যদি অটোলোগাস মানে নিজ থেকে যদি হয় তো করে আমরা তার শরীরেরই স্টেম সেল নিয়ে তাকে আমরা স্টেম সেলসটা কালেক্ট করে নিলাম। স্টেম সেল কি সাধারণত স্পাইনাল কর্ড থেকে? না, আমরা এমনি ব্লাডের থ্রুতেই করতে পারি। আমরা তাকে একটা স্পেশাল ইনজেকশন দিই, আচ্ছা, তার ডাব্লিউবিসি কাউন্টটা বাড়িয়ে দিলাম, আচ্ছা, তো সেখান থেকে আমরা স্টেম সেলসটা কালেক্ট করলাম। এবার পেশেন্টকে একটা হাই ডোজ কিমোথেরাপি দিলাম যাতে সবকিছু যাতে ধ্বংস হয়ে যায়। মানে আমাদের এটা হচ্ছে যে ক্যান্সার সেলসও ধ্বংস হবে, তার সঙ্গে যে আনুষঙ্গিক যে বাকি যে স্টেম সেলসগুলো আছে সেগুলোও ধ্বংস হয়ে গেল। আর তারপর যে স্টেম সেলসটা আমরা স্টোর করেছি সেটা আমরা তাকে দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এটা আগে থেকে সরিয়ে রাখলেন, ওটা পুরোটা ধ্বংস করে দিলেন, তারপর সেটা প্রতিস্থাপন করা হলো। সেটা হচ্ছে অটোলোগাস। অনেক ক্ষেত্রে কি করি আমরা একটা ম্যাচ দেখি, কারণ আমাদের একটা HLA বলে একটা জিনিস আছে, জিন আছে, সেটা হয়তো আমার ম্যাচ হয়তো ডেনমার্কে কারোর কাছে হয়তো রয়েছে, বা আমার ম্যাচ হয়তো আমার মায়ের সঙ্গে একটা অর্ধেক ম্যাচ থাকে। তো তাদের থেকে আমরা স্টেম সেলসটা নিয়ে তারপর পেশেন্টকে দিয়ে দিই। তো সেটাই হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। ওরে বাবা! আর হোয়াট ইজ কিমোথেরাপি? কিমোথেরাপি হচ্ছে এক ধরনের ইনজেকশন যেটা হচ্ছে ফাস্ট ডিভাইডিং সেলস, মানে যেমনি ক্যান্সার সেলস সেগুলোকে ধ্বংস করে। আচ্ছা, ওর কাজ হচ্ছে ধ্বংস করে দেওয়া। এবার যেহেতু আমাদের শরীরে আমাদের চুল বা নখ বা মুখের কভারিং এগুলো হচ্ছে ফাস্ট ডিভাইডিং, তো তার জন্য আমরা কিমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পাই, কারণ যেহেতু ফাস্ট ডিভাইডিং সেলসকে ধ্বংস করছে সেই জন্য। আচ্ছা, তো কেমোথেরাপি দেওয়া হয় যখন, ও কি শুধুমাত্র ক্যান্সারের সেলগুলোকেই বেছে বেছে মারে? না, ও সবাইকে ধ্বংস করে। ও সবাইকে ধ্বংস করে দেয়? ও হচ্ছে মানে ব্ল্যাঙ্কেট বম্বিং যাকে বলা হয়। আচ্ছা, তাহলে আপনারা ইনজেক্টটা কি কোনো স্পেসিফিক অর্গানে করেন না, তখন সারা শরীরেই করেন? আমরা ব্লাডের থ্রুতে পাঠিয়ে দিই। তার মানে সারা শরীরেই সেই ঘটনাটা ঘটছে? কারণ আমরা ধরে রেখেছি যে ক্যান্সার সেলস সারা শরীরে রয়েছে রক্ত সঞ্চালনে, তো সব জায়গায় এই ক্যান্সার সেলসগুলোকে ধ্বংস করতে হবে।
আচ্ছা, সেক্ষেত্রে কেমো বেসিক্যালি কাকে হোয়াইট ব্লাড কর্পাসেলস গুলোকে নষ্ট করছে? কিমোথেরাপি ক্যান্সার সেলসের সঙ্গে ডাব্লিউবিসিকে ধ্বংস করছে, প্লেটলেটকে ধ্বংস করছে, মাথার চুল ধ্বংস করছে, আমাদের এই যে নখের যে এই রঙগুলো এগুলোও ধ্বংস হয়ে যায়। এই জন্য অনেক সময় নখগুলো কালো কালো হয়ে যায়, বা এই যে স্কিনেও হয়, তার জন্য হাত পা নখের রং বা চামড়া একটু কালো হতে পারে। ও, এই জন্য কি চুল উঠে যায়? ইয়েস, ওই জন্যই চুল উঠে যায়। আচ্ছা। আর এই যে বলে যে কেমো নিয়ে আসার পর থেকেই শরীর খারাপ হতে আরম্ভ করে, হ্যাঁ, কারোর প্রচন্ড পেট খারাপ হয়, কারণ এই আমাদের মুখের যে কভারিং যে মিউকোসা হ্যাঁ, সেগুলো ধ্বংস হয়ে যায়। তো তার জন্য একটা ডায়রিয়া বা একটা দুর্বলতা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, মানে সে নিয়ে এলো যখন, যেদিন নিয়ে আসছে সেদিন খুব ফ্রেশ লাগছে তাকে, তার একদিন দুদিনের মধ্যে সে খুব দুর্বল হয়ে যাচ্ছে বা কারণ কিমোথেরাপি মেইন পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় 5 থেকে 14 দিনের মাথায়। আচ্ছা, কারণ প্রথমবার যখন কিমোথেরাপি নিচ্ছে সে ভাবছে সে বিশাল, মানে তো কিছুই না, হ্যাঁ, কিন্তু 5 থেকে 14 দিনের মাথার পিরিয়ডটা হচ্ছে একটা ক্রিটিক্যাল পিরিয়ড। আচ্ছা, তখন কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়? মেইন জিনিস হয় ডাব্লিউবিসি কাউন্টটা কমে যায়, যার জন্য একটা ইনফেকশন বা জ্বর হওয়ার প্রবণতা থাকে, এবং এই জ্বরটা কিন্তু এটা মারাত্মক জ্বর, যেখানে এটা প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে। প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে? হ্যাঁ, তো ওই জন্য আমরা বলি যে জ্বর হলেই শীঘ্রই ডাক্তারের কাছে চলে আসুন, মানে ক্যান্সার স্পেশালিস্টের কাছে, কারণ এই জ্বর সাধারণ মানুষের জ্বর না। আচ্ছা, তো এই অ্যাওয়ারনেসটা দরকার। মানে জ্বর হলেও তখন সাথে সাথে হ্যাঁ, কারণ এই অ্যান্টিবায়োটিক্স গুলো অনেক হাই ডোজের করতে হবে তখন। অ্যান্টিবায়োটিক্স করতে হবে। তো শরীর কি তারপর আবার আস্তে 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 নিজেকে ডেভেলপ করবে? ইয়েস, আর ক্যান্সার সেলও তার সঙ্গে সঙ্গে ফিরে আসে, কারণ ওই যে নাও আসতে পারে, কিছু ফেরত আসে, সেই জন্য আমরা 6 সাইকেল বা 8 সাইকেল ওরকম কিমোথেরাপি দিই, যাতে সেলসগুলো যাতে ধ্বংস হয়ে যায়। ও 6 সাইকেল বা 8 সাইকেল কেমোথেরাপি বারবার দিয়ে দিয়ে ধ্বংস। এবার এই যে ধরুন সব কিছু ধ্বংস করে দেওয়া হলো, এবার শরীর নিজের প্রসেসেই সেগুলোকে আবার নতুন করে ক্রিয়েট করবে, ইয়েস, এবং মানে ধরে নেওয়া হচ্ছে যে শরীর আর ক্যান্সার সেলসগুলোকে প্রডিউস করবে না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশনের ওপর বেস করেই আপনারা ওই সাইকেলটা ডিটারমাইন করেন। Yes. কিন্তু অনেকের ক্ষেত্রে তো দেখা যায় অনেক দিন ধরে কেমোথেরাপি চলছে। হ্যাঁ, এবার ডিপেন্ড হচ্ছে, ধরুন সেগুলো হচ্ছে যে যাদের রোগ অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে, কারণ যে প্রথমেই যেটা আমি বললাম যে রক্ত সঞ্চারণে যখন ছড়িয়ে যাচ্ছে আমরা নিয়ন্ত্রিত করে রাখছি, যেমনি আমরা ব্লাড প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ রেগুলারলি খেয়ে যাই, তেমনি ক্যান্সারের ওষুধটাও রেগুলারলি নিয়ে যেতে হবে। আচ্ছা, মানে কারণ আমরা তখন পুরো যেহেতু ধ্বংস বা নির্মূল করতে পারছি না, আটকে রাখছি, সেই জন্য রেগুলারলি নিয়ে যেতে হবে। মানে যখন ধরুন বলছেন যে ধরুন কারোর ওরাল ক্যান্সার হয়েছে, সেখান থেকে গলায় ছড়িয়েছে, ফুসফুসে ছড়িয়েছে, খাদ্যনালীতে ছড়িয়েছে, তো সেক্ষেত্রেও তো যখন আপনি কেমো দিচ্ছেন সব সেলগুলোই মরে যাচ্ছে, তাহলে আবার ফিরে আসছে কেন? না, আমি ধরুন আপনি যেটা বললেন যে মুখে ক্যান্সার হয়েছে, ফুসফুসে ছড়িয়ে গেছে, মুখ আর ফুসফুসটা একটা আলাদা অর্গান, তো এটা তো এমনি গিয়ে যায়নি, এটা মানে ব্লাড রক্ত সঞ্চারণের থ্রুতেই গেছে। তো মানে ক্যান্সার সেলসগুলো রক্ত সঞ্চারণের রাস্তাতে রয়েছে। তো এবার ধরুন আজকে আপনার ধরুন সুগার হয়েছে, আপনি সুগারের ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন, ব্লাড সুগার বেড়ে গেল। তেমনি যদি আমরা ট্রিটমেন্ট হুট করে যদি বন্ধ করে দিই, তো আবার রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই আমরা রেগুলারলি দিতে থাকি। হ্যাঁ, এবার একটা জিনিস, যারা শুধু কিমোথেরাপি নিচ্ছে, কারণ বারবার কিমোথেরাপি নিলে তো সাইড এফেক্টস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তো তাদেরকে আমরা 6টা সাইকেলের পর ফলো আপে রেখে দিই, কিন্তু আমরাও জানি যে তার রোগটা কিন্তু আবার ফেরত আসতে পারে। তো সেই জন্যই তাকে 3 মাস বা 6 মাস অন্তর অন্তর একটা সিটি স্ক্যান করে দেখতে বলি যে রোগটা আবার ফেরত আসছে কিনা। যদি আসে তো আমরা আবার চিকিৎসা শুরু করি। মানে অনেকের ক্ষেত্রে কেমোথেরাপি কিন্তু নিয়েই যেতে হয়। কোলন ক্যান্সারের জন্য নিয়ে যেতে হয়, কারণ দেখা গেছে যে কিমোথেরাপি সাইড এফেক্ট গুলো অত বেশি না, ওই জন্য আমরা দিয়েই যাচ্ছি। আচ্ছা, আর আপনি যেটা বললেন কোলন ক্যান্সারে দিয়ে যায়, সেটা আমার মনে হয় না এটা কিমোথেরাপিও দিচ্ছে, কিন্তু তার সঙ্গে যেটা দেয় আমরা টার্গেটেড থেরাপি দিই, কারণ সেগুলো সাইড এফেক্টস অনেক কম থাকে। টার্গেটেড থেরাপির ক্ষেত্রে কিভাবে টার্গেটটা করা হয় কিভাবে?
এটা দেখুন, টার্গেটেড থেরাপি আমি খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, যে সাধারণভাবে আমি বুঝতে পারছি যে ধরুন কেমোথেরাপি দেওয়া হলো, সেটা ইনজেকশনের মাধ্যমে শরীরের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, এবার ন্যাচারাল কোর্সেই শরীরের বিভিন্ন অংশে সে ছড়াতে যাবে। কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে বলেন যে হ্যাঁ আমরা টার্গেটেড থেরাপি করছি, এবং সেই টার্গেটটা কিভাবে করা সম্ভব? আই ওয়ান্ট টু নো দ্য মেকানিজম। টার্গেট হচ্ছে আমরা যে ক্যান্সার সেলস যে বায়োপসি হচ্ছে তার উপর কিছু টেস্ট করি, সেই টেস্ট করে দেখি যে কিছু স্পেসিফিক জিন মিউটেশন বা জিন অ্যাবনর্মালিটি রয়েছে কিনা। যদি থাকে তো সেই জিনটার জন্য আমাদের কাছে মেডিসিন রয়েছে, আইদার ইনজেকশন ফর্মে বা ট্যাবলেটের ফর্মে। আচ্ছা, তো আমরা যখন মানে কাউকে টার্গেটেড থেরাপি দিচ্ছি, তো আমরা ওই জিনটাকে টার্গেট করছি। আচ্ছা, তো সেই জন্য মানুষ এটা ধরুন অনেক লাং ক্যান্সার পেশেন্ট এটা ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করছে। ও তাই? ইয়েস, কারণ সবার কিমোথেরাপি লাগে না। আচ্ছা, আমরা এই টেস্ট করে দেখি যে ওই জিনটা প্রেজেন্ট বা অ্যাবসেন্ট। যদি প্রেজেন্ট যদি থাকে আমরা শুধু তাকে ট্যাবলেটের মাধ্যমেই চিকিৎসা করাই, এবং তাতে কিমোথেরাপি কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই, এবং দেখা গেছে যে কিমোথেরাপির থেকে অনেক বেশি দিন রোগটা নিয়ন্ত্রিত থাকে। তো এই মলিকুলার টেস্টিং করে আমরা নির্ধারণ করি যে একে টার্গেটেড থেরাপি দেওয়া যাবে কি যাবে না। আবার অনেক টার্গেটেড থেরাপি আছে যেটা আমরা স্যালাইনের থ্রুতে দিই, তো সেটাও এক ধরনের জিনিস যে আমরা এটা দিয়েই যাচ্ছি, কিন্তু ওতে সাইড এফেক্ট কম থাকে কিমোথেরাপির তুলনায়। মানে ক্যান্সার নিয়ে মানুষ কতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে? ডিপেন্ড হচ্ছে কি ধরনের ক্যান্সার হয়েছে, খুব অনেস্টলি বলছি। কোলন ক্যান্সার স্টেজ 4 আজকের দিনেও দাঁড়িয়ে আমার অনেক পেশেন্ট আছে যারা 4-5 বছর পুরো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, চিকিৎসায় রয়েছে। কিন্তু হ্যাঁ, লাং ক্যান্সার অনেক যাদের এই মানে ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা যায়, 2-3 জন আছে যারা 5-7 বছর, মানে তাকে দেখে বুঝবেনও না যে তার লাং ক্যান্সার স্টেজ 4। ব্রেস্ট ক্যান্সার মানে আমরা 3-4 বছর টেনে যেতে পারি, বা 5 বছরও টেনে নিয়ে যেতে পারি স্টেজ 4 মেটাস্ট্যাটিক। 3-4 বছর 5 বছর টেনে যাওয়া সম্ভব। মানে সেক্ষেত্রে কি পেশেন্টের ইমিউনিটি, তার লড়ার ইচ্ছে, এইগুলো কি ম্যাটার করে আদৌ? মানে পেশেন্টের মেন্টাল হেলথের সঙ্গে কি ক্যান্সারের মানে কি বলবো, বেশি দিন বেঁচে থাকার যে জীবনী শক্তি, সেটা কি মনের জোরের সঙ্গে কোনোভাবে? ইয়েস, শুধু বেঁচে থাকার মানে আউটকাম না, মানে কিমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক কম হয় যদি পেশেন্ট এবং তার পরিবারে যদি মানসিক জোর যদি বেশি যদি থাকে, তারা যদি মানসিকভাবে যদি দুর্বল যদি না যদি হয়ে যায়, তো দেখা গেছে যে তাদের চিকিৎসার সাইড এফেক্টও কম হয়, এবং তাদের চিকিৎসার যে আউটকাম সেটাও খুব ভালো হয়। মানে এটা কি সত্যি? তার মানে মনের জোর যে সমস্ত পেশেন্টের বেশি, তারা অনেক বেশি দিন পর্যন্ত অনেক বেটারভাবে থাকতে পারে। কারণ কারো যদি মনে যদি দুঃখ থাকে, দেখবেন কেউ ধরুন টেনশনে রয়েছে বা মনে দুঃখ রয়েছেন, দেখবেন কারো পায়খানার একটা প্রবলেম হচ্ছে, বেশিবার টেনশনে, যেমনি পরীক্ষা দেওয়ার সময় আমরা অনেকবার বাথরুম যাচ্ছি, তো ইট এফেক্টস দ্য কোয়ালিটি অফ লাইফ। তো মনকে ঠিক রাখাটা খুবই জরুরি। ও সত্যি সত্যি, তার মানে এটা ঘটনা যে মনের সঙ্গে শরীর অদ্ভুতভাবে কানেক্টেড, এবং মন ভালো থাকলে অনেক ক্ষেত্রে শরীর ভালো থাকে, অনেক বেশি দিন পর্যন্ত যুদ্ধ করার ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, এবার যেটা আমার জানার সেটা হচ্ছে যে স্টামাকে ক্যান্সার হয়। স্টামাক ক্যান্সারের ক্ষেত্রে আপনারা কিভাবে ট্রিট করেন? স্টামাক ক্যান্সার কি, স্টামাক অনেক সময় বলা হয় বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কি স্টামাক ক্যান্সারকে ট্রিট করার একটা প্রসেস? তো আমরা যেটা দেখি যে স্টমাক ক্যান্সার কারোর যদি হয়, তো আগে এটা বায়োপসি করে প্রুফ করি, তারপর এটা স্ক্যান করে দেখি যে রোগটা একটা জায়গায় রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে। একটা জায়গায় যদি থাকে তো আমরা আগে কিমোথেরাপি দিই, তারপর সার্জারি করি, তারপর পরে আবার কিমোথেরাপি দিই। আচ্ছা, আর যদি দেখা যায় যে রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে, তখন আমরা শুধু কিমোথেরাপি দিয়ে চিকিৎসাটা করি। আর লিভারের ক্ষেত্রেও বোধহয় লিভারের একটা অংশ বাদ দিয়েও করা যায়। লিভারে করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লিভার ক্যান্সার খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, তো সেই জন্য সার্জারিটা ওরকম ভাবে করাটা খুবই যায় না। কিছু ক্ষেত্রে আমরা এটা ইনজেকশন দিয়ে ক্যান্সার সেলসটাকে ধ্বংস করি, লিভারের মধ্যেই এটা ইনজেকশন দিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ট্যাবলেট বা ইমিউনোথেরাপি দিয়ে আমরা চিকিৎসা করি।
মানে লিভারের ক্ষেত্রে কি তাহলে পুরো লিভার, অনেক সময় বলা হয় লিভার বাদ দিয়ে তার জায়গায় লিভার প্রতিস্থাপন করা হয়? ওইটা যে লিভার ট্রান্সপ্লান্ট, মানে যাদের ধরুন লিভারটা খারাপ হয়ে গেছে, আইদার সিরোসিস অফ লিভার হয়েছে যে কোনো কারণেই, হুম তো সেই সিরোসিস অফ লিভার তো আর কাজ করছে না, হুম তো আমরা এই লিভারটাকে পুরো বাদ দিয়ে একটা নতুন লিভার বসিয়ে দিই। হুম না, কিন্তু আমি বলছি তার মানে স্টামাকের ক্ষেত্রে যেভাবে অ্যাম্পিউট করে দেওয়া সম্ভব, লিভারের ক্ষেত্রে বোধহয় সেটা সম্ভব না। সম্ভব যদি দেখা যায় যে রোগটা শুধু একটা খুব ছোট জায়গায় রয়েছে। আচ্ছা, ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় এই কোষগুলো ছড়িয়ে যায় না ইয়েস, আশপাশের কারণ খুব বেশি বড় টিউমার যদি হয়ে যায় তো পুরো লিভারটাকে যদি বাদ দিতে হয়, বা বেশিরভাগ ক্ষেত্রে লিভারটাকে যদি বাদ দিতে হয়, তখন অন্য লিভার নাও কাজ করতে পারে। ও বাবা। তো ওই জন্য খুব ছোট টিউমার, মানে ধরুন 5 সেন্টিমিটারের ছোট, হুম বা 3টে টিউমার রয়েছে যেগুলো 3 সেন্টিমিটারের ছোট, হুম এই ছোট অবস্থায় আমরা সার্জারি করি, আদারওয়াইজ কিন্তু সার্জারি করা যায় না। কিডনিতে কি ক্যান্সার হয়? ইয়েস। কিডনি তো বলা হয় যে এমন একটা অর্গান যাকে নাকি আর ঠিক করা যায় না। তো কিডনিতে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে সেটা কি অনেক বেশি লাইফ রিস্ক বাড়িয়ে দেয়? না, কিডনি ক্যান্সারে লাইফ রিস্ক ওরকম বাড়ে না, আমরা কিডনিটাকে হয়তো বাদ দিয়ে দিলাম কারো যদি একটা জায়গায় যদি থাকে, হুম এবং তাকে আমরা বলি একটু সজাগ থাকতে, যাতে অন্য কিডনিতে যাতে কোনোভাবে ড্যামেজ না হয়। হুম আপনার মতে কোনো যত রকমের ক্যান্সার আপনারা ট্রিট করেন তার মধ্যে সবচেয়ে কঠিন কোন ধরনের ক্যান্সারকে ট্রিট করা বা কিওর করা? সব থেকে কঠিন হচ্ছে ব্রেনে একটা ক্যান্সার, গ্লিওব্লাস্টোমা, যেটা সেটা কি? সেটা হচ্ছে ব্রেনের একটা সেলস এটা অ্যাবনর্মাল ভাবে বাড়তে থাকে, আচ্ছা। জিবিএম বা গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্মে, খুবই বাজে ধরনের ক্যান্সার, আউটকাম ভালো না। হুম বা মুখের ক্যাভিটি বা ওরাল ক্যাভিটির ক্যান্সারও কিন্তু অনেক ক্ষেত্রে ফেরত চলে আসে। ওরাল ক্যাভিটি ক্যান্সার ফেরত চলে আসে? কিছু লাং ক্যান্সারও খুব তাড়াতাড়ি ফেরত চলে আসে, যারা খুব স্মোকার, মানে যারা খুব স্মোক করেছে তাদের লাং ক্যান্সার, স্মল সেল, হুম বা প্যানক্রিয়াটিক ক্যান্সার বা গল ব্লাডার ক্যান্সার, এগুলো একটু বাজে ধরনের ক্যান্সার। আচ্ছা, এবার আমরা আসি যে আজকের যুগে বলা হয় যে অনেক জিনিসকেই বলা হয় কার্সিনোজেনিক বলা হয়। তো কোন ধরনের খাবার দাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে? সেটা হচ্ছে যে যে কোনো ফ্যাটি ফুড যদি বেশি মাত্রায় যদি খাওয়া হয় হুম প্রত্যেক দিন, হুম তো সেখান থেকে একটা মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে, হুম এবং সেই মোটা হলে অন্যান্য জায়গায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। ও এটা হচ্ছে মোটা হওয়ার জন্য মেনলি হচ্ছে, যেমনি মোটা হলে যেমনি ব্রেস্ট ক্যান্সার, হুম পিত্তকোষে ক্যান্সার, হুম কোলন ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে গর্ভকোষের ক্যান্সার, হুম এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে কাবাব বা স্মোকড ফুডস, হ্যাঁ, বারবিকিউ। বারবিকিউ, দেখা গেছে যে রেগুলারলি যদি নাওয়া যদি হয়, হ্যাঁ। তো সেখানেও কিন্তু একটা স্টমাক ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। ও বাবা, তাই নাকি? মানে এই যে তন্দুরি খাই। রেগুলার স্মোকড ফুডস, সেই জন্য দেখা গেছে যে নর্থ ইস্ট রিজিয়নে, হ্যাঁ কারণ ওরা তো বেশি একটু স্মোকড ফুডস খায়, হ্যাঁ তো তাদের ক্ষেত্রে স্টমাক বা প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বোঝো কাণ্ড। আর এই যে ধরুন একটা খুব পপুলার ছিল আগে, তো সব এখনো বোধহয় ব্যবহার করা হয় ফাস্টফুডের ক্ষেত্রে, আজিনামোটো। আজিনামোটো কি সত্যি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়? ওরকম কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই, হুম কিন্তু হ্যাঁ, মানে যে কোনো জিনিসই মানে এটা অ্যাবনর্মাল যদি হয় তো বাড়ানোর একটা সম্ভাবনা থাকে। আর এই যে যে বলে প্রসেসড ফুড, মানে যেগুলো টেট্রা প্যাকেটে যে ধরনের খাবারগুলো আমরা খাই সেগুলোর ক্ষেত্রে ওরকম ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই। রেড মিট। রেগুলার রেড মিট যদি, মানে আপনি ধরুন মাসে 1 দিন বা 2 দিন খাচ্ছেন, তো আপনার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে না। আচ্ছা। কিন্তু কেউ যদি রেগুলার রেড মিট খেতে থাকে তো তার একটা কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। ও তাই? আচ্ছা। আরেকটা জিনিস এবার আমাকে বলুন যে আহ, যে বাজারে অনেক সময় কি হয়, আমরা আহ, এটা আমাদের খুব একটা কিছু করারও নেই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমরা মাছ কিনি অনেক সময়, বড় রুই মাছ, বড় কাতলা মাছ। অনেক সময় সেই মাছগুলো বাইরে থেকে আসে, ধরুন দক্ষিণ ভারত থেকে আসছে। এবং অনেক সময় বলা হয় যে মাছকে ভালো রাখার জন্য ফর্মোলিন ব্যবহার করা হয়। ফর্মুলিনের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়। তো বা এখন যেহেতু কীটনাশক প্রচণ্ড ব্যবহার করা হচ্ছে আনাজ বা এর মধ্যে, এই যে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, এগুলোর ব্যবহারের ফলে
যে সবজিগুলো তৈরি হচ্ছে ন্যাচারালি তার মধ্যে এগুলোর কিছু কিছু অংশ ঢুকেই যাচ্ছে, সেগুলো আমরা নিয়মিত খাচ্ছি, এর ফলেও কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে? থিওরিটিক্যালি বাড়ে, কিন্তু প্র্যাকটিক্যালি ওভাবে দেখা যায়নি। কারণ আমরা যেটা করি, মাছটাকে ভালো করে জলে ধুয়ে নিই ফ্রিজে রাখার আগে, বা রান্না করার আগেও আমরা সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিই, বা ভালো করে গরমে যখন রান্না করছি, তো রিস্ক কমে যায়। ও, রিস্ক কমে যায়, যাক বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা, এখন একটা ভয়ঙ্কর ট্রেন্ড হচ্ছে অর্গ্যানিক ফুড। একদম কোনো রকম ইনসেকটিসাইড ব্যবহার করা হবে না, ন্যাচারাল ফার্টিলাইজার্স ইউজ করা হবে। এই অর্গ্যানিক ফুড খেলে কি ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে? কোথাও কোনো প্রুফ নেই। কোথাও কোনো প্রুফ নেই? নেই। তাতে বলা হচ্ছে যে সব জায়গায় অর্গ্যানিক ফুড খেলে ক্যান্সার হবে না। এটা ইজ ইট আ গিমিক? ইটস আ গিমিক। বলা হচ্ছে যে অর্গ্যানিক ফুড খেতে, কিন্তু এবার কে অর্গ্যানিক ভাবে বানাচ্ছে আর কে বানাচ্ছে না, সেটা না আমি জানি না আপনিও জানবেন। হ্যাঁ, কারণ লেবেলে হয়তো লেখাই থাকবে যে অর্গ্যানিক, হ্যাঁ, কিন্তু ওটা আদৌ অর্গ্যানিক কিনা উই ডু নট নো। মানে এটার সঙ্গে যে আলাদা করে বিরাট কোনো মানে বিরাট কিছু এক্সাম্পল পাওয়া গেছে সেরকম কোনো বিষয় না। ও বাবা, বোঝো কাণ্ড। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে মাইক্রোওয়েভে আমরা এখন খাবার গরম করি, মাইক্রোওয়েভ ব্যবহার করলে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে? না, কারণ মাইক্রোওয়েভের যে রেডিয়েশন, সেটা হচ্ছে এটা নন আয়োনাইজিং। মানে রেডিয়েশন দু প্রকারের হয়। আচ্ছা, একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, আর একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। বেশ। আয়োনাইজিং রেডিয়েশন আমাদের সেলসগুলোকে ড্যামেজ করে। তো যেমনি রেগুলার সিটি স্ক্যান বা রেডিয়েশন কারোর এক্সপোজার যদি হয়, বা নিউক্লিয়ার বোম্বে কেউ যদি এক্সপোজ যদি হয়, তো তার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাইক্রোওয়েভের যে রেডিয়েশন, সেটা হচ্ছে নন আয়োনাইজিং, সেটা সেলসকে ড্যামেজ করে না। তাই মাইক্রোওয়েভে খাবার গরম করলে যে ক্যান্সার হবে, এটা একটা ভুল ধারণা। আপনি খুব ভালো একটা পয়েন্ট আনলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বম্বস ইউজ করা হয়েছিল, এবং তার ফলে বলা হয় নাকি জেনারেশন আফটার জেনারেশন ওখানকার পপুলেশনের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেশি। আবার ভারতবর্ষেরও এমন একটা জায়গা আছে যেখান থেকে ওই তেজস্ক্রিয় মৌল তোলা হয়, মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস তৈরি করা হয়, এবং সেটার যে ওয়েস্টটা সেখানেই ডাম্প করা হয়। তার ফলে সেখানকার আশপাশের বহু মানুষের মধ্যে দেখা গেছে, বিশেষত বাচ্চাদের মধ্যে ক্যান্সার হয় প্রচণ্ড। এই ঘটনাগুলো কি সেই কারণেই, মানে তেজস্ক্রিয় আয়োনাইজিং রেডিয়েশনের জন্য? আয়োনাইজিং রেডিয়েশনের জন্য, তার মানে সত্যি সত্যি ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়? সত্যি বেড়ে যায়। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এরকম মানে কি কি খাবার একদম অ্যাভয়েড করব যেগুলো মানে ক্যান্সারের? ওরকম কিছু নেই, সীমিতভাবে খাবেন, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং ধূম্রপান মদ্যপান করবেন না, রেগুলার এক্সারসাইজ করুন, নিজের শরীরের ওজনকে ঠিকভাবে রাখুন, ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক মাত্রায় কমে যাবে। মানে ইটস নট 100% কমে যাবে, কিন্তু অনেক মাত্রায় কমে যাবে। আচ্ছা, যেমন আমরা অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে, রিসেন্টলি বোধহয় একটা স্টাডিতেও এসছে যে টি ব্যাগ ব্যবহার করলে, বা ধরুন আর্টিফিশিয়াল সুইটনার যেটা আমরা চায়ে ব্যবহার করি, সেগুলো ব্যবহার করলে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। তার জন্য বলা হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনারের ক্ষেত্রে যেমন অল্টারনেটিভ বলাই হচ্ছে যে স্টিভিয়া ইউজ করুন, ন্যাচারাল সুগার ইউজ করুন। আবার এক সময় একটা লেখা পড়লাম, এবং সেখান থেকে বইই পড়ে গিয়েছিল যে টি ব্যাগ ব্যবহার করলে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এগুলো সব সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স। এগুলো মানে মানুষের মধ্যে অনেক কিছু ধারণা। আজকে দেখুন, সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি আনসেন্সার্ড প্লেস। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে কিছু বললাম, এবং ক্যান্সার পেশেন্টস এবং তার ফ্যামিলি হচ্ছে মোস্ট ভালনারেবল। কারণ তারা জানতে চায় যে কি খেলে ক্যান্সার হবে না, বা কি করলে। আমি এটা গিয়ে বললাম যে এটা করলে ক্যান্সার হবে। দিস আর অল মিথস। এর কোনো বাস্তবতা নেই। ও বাবা। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টস এখনকার লেটেস্ট ট্রেন্ড, মানে সব খাবারে মানুষ অ্যান্টিঅক্সিডেন্ট খুঁজছে। এই গ্রিন টি খেলে অ্যান্টিঅক্সিডেন্ট, এই বিটরুটের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টওয়ালা খাবার খেলে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে? হাই ফাইবার খেলে কমবে, কারণ হাই ফাইবার খেলে আমাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। আচ্ছা, কারণ রেগুলার যদি এটা বাবল হ্যাবিটস যদি ক্লিন যদি থাকে, তো টক্সিনস গুলো কোলনে থাকে না, তো সেই জন্য এটা কমে যায়।
কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট ওইটা ক্যান্সারটা প্রিভেন্ট করছে এরকম কোথাও কিছু, কারণ আপনি যখন খাবারটা তৈরি করছেন রান্নায়, তো অ্যান্টি অক্সিডেন্ট গুলো কিন্তু আর নেই। অ্যান্টিঅক্সিডেন্ট গুলো নেই? ওগুলো তো আপনি খাওয়া তো অক্সিডাইজ হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে তাতে হিটে না। ওকে, আচ্ছা আচ্ছা, মানে ওই রান্না করা খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রাখা এবার যায়। আপনি কি কাঁচা খাবেন? না, আমার মনে হয় না, মানে অনেকে কিন্তু কাঁচা খাচ্ছে in fact। সেটা তাদের ব্যাপার, কিন্তু ডায়েট নিয়ে এটা অনেক এটা ফ্যাড রয়েছে যে এই there is a huge list, কারণ অনেক পেশেন্টরাও দেখেছি এটা বিশাল বড় লিস্ট নিয়ে আসে, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইজ মানে সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। আচ্ছা, অ্যাজ এ ডক্টর আপনি কি মানুষকে অ্যাডভাইস করবেন কাঁচা খাওয়ার জন্য না রান্না করা খাবার খাওয়ার জন্য? যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো ভালো করে খাবার জলে ধুয়ে কাঁচা খেতে পারেন। যেগুলো কাঁচা খাওয়া যায় না সেগুলোকে প্লিজ কাঁচা খাবেন না, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। দিস ইজ ফ্যান। না, কাঁচা খাওয়ার এবার এখানটা একটু আসি, আমি জানি এটা উই আর স্টেপিং আউট অফ দ্য লিমিটেশন, বাট স্টিল ধরুন আমরা পেঁয়াজ কাঁচা খাই, টমেটো কাঁচা খাই, আবার ঝিঙে পটল এগুলো কাঁচা খাই না। এবার ধরুন এই ধরনের সবজিগুলো যদি আমি কাঁচা খাই, না ওইগুলো মানে নিজেকে তো গরু মনে হবে। কারণ যেগুলো কাঁচা খাওয়া যায় না সেগুলো প্লিজ খাবেন না। এবং আমি একটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার এক বন্ধু রয়েছিল, সেও বন্ধু অভিনেত্রী। ওই বাঁধাকপির পাতা স্যালাড হিসেবে তো ভীষণ পপুলার, তো সে ওই একটা পার্টিকুলার স্যালাডটার নাম আছে, আমি নামটা বলছি না, সেই স্যালাডটার প্রতি তার অ্যাডিকশন ছিল, অলমোস্ট ভয়ঙ্কর ভালোবাসতো খেতে, এবং ভীষণ হেলথ কনসিয়াস, কিন্তু প্রচণ্ড ওয়ার্কআউট করে, ডায়েট মেনটেন করে, ওই র ফুড খাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। সেটা খাওয়ার ফলে ওইটার মধ্যে ওই ছোট ছোট কিছু একটা ম্যাগট বা কিছু একটা ডিম ছিল। হ্যাঁ, টেপওয়ার্ম কিন্তু নয়, এটার নামটা আমি মনে করতে পারছি, এবং সেটা তার ব্রেন সেলে চলে যায় এবং সেখানে ডিম পাড়তে থাকে। যতবার ওই ওয়ার্মগুলোকে মারা হচ্ছে, ওয়ার্মগুলো মরে যাচ্ছে, কিন্তু ওই ডিমগুলো আবার হ্যাচ করছে। সো দ্যাট বিকেম আ ভেরি সিরিয়াস প্রবলেম। তো মানে আমি সেটা প্রথম জেনেছিলাম যে এইরকম ঘটনাও ঘটতে পারে, তার মানে। যেটা লিয়েন্ডার পেজেরও হয়েছিল, হ্যাঁ, ওই খিচুনি হয়েছিল, সেটা যে নিউরোসিস্টিক সার্কোসিস, কারণ বেশি ওই স্যালাড বা ভালো করে যদি খাবার জলে ধুয়ে যদি খান, তো এই ওয়ার্মগুলো শরীরে ঢুকে যায় এবং তার থেকে কিন্তু ব্রেনে ড্যামেজ হতে পারে। মাই গড, বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। মানে সুতরাং মানে ওই যেগুলো ওই খুব ভালো বললেন অ্যাকচুয়ালি, যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলোই কাঁচা খাওয়া উচিত, আর যেগুলো কাঁচা খাওয়া যায় না সেগুলো কাঁচা না খাওয়াই ভালো। আচ্ছা, এখন আরেকটা ডায়েটের ট্রেন্ড আপনি নিশ্চয়ই শুনেছেন, দ্যাট ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং। মানুষ 16 ঘন্টা খাবে না, 8 ঘন্টা খাবে, এবং তাতে নাকি গাট হেলথ খুব ভালো হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে। ইন্টারমিটেন্ট ফাস্টিং হেল্পস টু প্রিভেন্ট ওভারওয়েট, মানে ওজনটা কম করে দেয়, এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং গাট হেল্প করে, কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের জন্য যে ক্যান্সার হবে না সেটা কিন্তু কোথাও লেখা নেই। মানে তো আপনি যদি মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন, মানে ধরুন আজকে বিয়ে বাড়িতে কেউ বিশাল কিছু খেয়েছে, তারপর সে যদি এটা মিল অফ যদি দেয়, এটা ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি করে পিরিয়ডিক্যালি, নট এভরিডে, আচ্ছা, তো সেটা তার জন্য কিন্তু ভালো, নো ডাউট। কিন্তু হ্যাঁ, সেটার জন্য যে ক্যান্সার হবে না সেরকম না, কারণ আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং যখন করছেন তো আপনার বডি ওয়েট একটু কমবে, তো আপনার ওবেসিটি হওয়ার সম্ভাবনা কম থাকে, তো সেখান থেকে ক্যান্সার প্রিভেন্ট হতে পারে, কিন্তু দের ইজ নো ডাইরেক্ট কোরিলেশন। নো ডাইরেক্ট কোরিলেশন। আচ্ছা, আর একটা জিনিস বলুন যে সাধারণভাবে তাহলে আপনি তো তার মানে বললেন একটা পিরিয়ড অফ টাইম ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ ওকে, কিন্তু অনেকে আছে যারা দিনের পর দিন করে যাচ্ছে, বছরের পর বছর করে যাচ্ছে, বলা হচ্ছে যে ইটস ভেরি আনফর্চুনেট, কারণ শরীরের ওপর কি স্ট্রেস পড়ছেন না আমি জানি না আপনি জানেন, এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এর এই ট্রেন্ডটা রিসেন্টলি শুরু হয়েছে। ওভার দ্য পিরিয়ড অফ 5 to 7 years 10 years আমরা বুঝতে পারবো যে কি এফেক্ট, কোনো হার্মফুল কোনো এফেক্টও হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, কারণ বেশি দিন করলে একটা গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সাধারণভাবে অ্যাজ এ ডক্টর আপনি একজন মানুষ যিনি ধরুন আমরা যেরকম মানে শহুরে জীবনযাত্রা অভ্যস্ত, আমরা 11:30 12টার আগে কেউ ঘুমোতে যাই না,
তার আগে কাজই করি, অনেক ক্ষেত্রে হয়তো কাজ না করলেও ওই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ইনভলভ রয়েছি, তাহলে সেক্ষেত্রে আপনি এইরকম মানুষজন যে ধরুন 12টায় ঘুমোতে যাচ্ছে, তাকে জাস্ট সুস্থ থাকার জন্য নর্মাল কোর্সে কটায় ডিনার করতে বলবেন? ডিনার আমরা বলি যে শুতে যাওয়ার 3-4 ঘন্টা আগে তাকে আমরা বলি ডিনারটা করতে। মানে কেউ যদি 12টায় ঘুমোতে যায় তাহলে 8টা বা 7:30, হ্যাঁ, এর কারণ ফুডটা অ্যাবজর্ব হতে সময় পাচ্ছে। আচ্ছা, কারণ আমরা যখন এটা ঘুমিয়ে পড়ছি তো আমাদের বডি মেটাবলিজম কমে যায়, কারণ এটা স্লিপিং স্টেটে। তো সেখানে খাবার হজম হওয়ার সম্ভাবনাটা বা একটু ধীর গতি হয়ে যায়। আচ্ছা, তাই ওই জন্যই আমরা মানে বলা হয় যে আর্লি ডিনার সেভস টাইম, মানে করলে আপনার ডাক্তারের কাছে মানে আপনার শরীরের সাইড এফেক্টও কম থাকবে এবং আপনার ডাক্তারের ভিজিটও আপনার অনেক কমে যাবে। এবং আপনি যদি দেখেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে লোকেরা কিন্তু ডিনার করে নেয় বাই 6:37, সো দ্যাট ইট হেল্পস দেম টু অ্যাবজর্ব ফুড আর যাতে ওরা হেলদি থাকে। তাহলে এটা ইটস এ গুড হ্যাবিট। ইটস আ গুড হ্যাবিট, আর্লি ডিনার ইজ আ ভেরি গুড হ্যাবিট। বেশ, এবার আপনার থেকে জানতে চাওয়া, হোয়াট ইজ রেডিওথেরাপি? রেডিওথেরাপি হচ্ছে রেডিয়েশন দেওয়া, মানে আয়োনাইজিং রেডিয়েশন একটা মেশিনের থ্রুতে, যেটা হচ্ছে যে আইদার যেসব জায়গায় আমরা ক্যান্সারটাকে সার্জারি করে সরাতে পারছি না সেখানে হাই ডোজ রেডিয়েশন দিয়ে ক্যান্সার সেলসগুলোকে ধ্বংস করে দেওয়া, বা অপারেশন হয়ে গেল আমরা আরেকটু রেডিয়েশন দিলাম হাই ডোজ, যাতে ওই জায়গাটায় যাতে রোগটা যাতে না ফেরত আসে। এবং রেডিয়েশন যে সব ক্যান্সারে যে ইউজ হয় তা না, রেডিওথেরাপি মেনলি ব্রেন ক্যান্সার, মুখের ওরাল ক্যাভিটি বা ফুসফুসের স্টেজ 3 মানে একটু বেশি ছড়িয়ে আছে, বা মলদারের ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারে খুবই ইম্পর্টেন্ট। কারণ পুরোটা তো সার্জারি নাও করা যেতে পারে বা সার্জারি করলে কিছু টিউমার থেকে যেতে পারে, তো ওই জন্য আমরা রেডিয়েশন দিই সার্জারির সঙ্গে। আচ্ছা, সার্জারির সঙ্গে রেডিয়েশন, সার্জারি পরে বা সার্জারি আগে, যাতে বেশিরভাগ ক্যান্সার সেলসটাই ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, রেডিয়েশন শুধু একটা জায়গাতেই কাজ করে, রক্ত সঞ্চারণে যে ক্যান্সার সেলসগুলো আছে সেগুলোকে ধ্বংস করে না। আচ্ছা, তাই জন্য কিমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি এগুলো দেওয়া উচিত। ইমিউনোথেরাপি কি? ইমিউনোথেরাপি হচ্ছে এক ধরনের নতুন অ্যান্টি ক্যান্সার থেরাপি। কারণ দেখা গেছে যে শরীরে ক্যান্সার হয় বডি ইমিউন সিস্টেম যখন উইক হয়ে যায়। নর্মালি কি হয়, আমার শরীরে ধরুন একটা অ্যাবনর্মাল সেল হলো, তো বডি যে ইমিউন সিস্টেম সেই সিস্টেমটা দেখে যে এখানে একটা অ্যাবনর্মাল সেলস হয়েছে, চলো গিয়ে ধ্বংস করি। এবার ক্যান্সার সেলসগুলো কিছু ছদ্মবেশ অবলম্বন করে যেখানে ইমিউন সিস্টেমটা ধরতে পারে না, এবং এই সেলসগুলো গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। তো আমরা ইমিউনোথেরাপি দিই বডি ইমিউন সিস্টেমকে আরো সজাগ করে দেওয়ার জন্য, যাতে ওই সেলসগুলোকে যাতে আরো ভালো করে ডিটেক্ট করে এবং ভালোভাবে ধ্বংস করে। আচ্ছা, এবং দেখা গেছে যে ইমিউনোথেরাপি মানে অনেক ক্যান্সারের ট্রিটমেন্ট পুরো চেঞ্জ করে দিয়েছে। যেসব রোগে আগে শুধু মানুষ 10 থেকে 12 মাস শুধু বাঁচত, তার জন্য এখন ইমিউনোথেরাপি নিয়ে 2, 3, 4 বছর 5 বছরও কিন্তু মানুষরা বেঁচে রয়েছে। আচ্ছা, মানে ইমিউনোথেরাপি কি তাহলে এই মুহূর্তে সবচেয়ে মডার্ন ট্রিটমেন্ট? ইয়েস, ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন ট্রিটমেন্ট ইমিউনোথেরাপি। এটা কলকাতায় হয়? হ্যাঁ, এটা যে কোনো জায়গায় হয়। এটা নর্মালি ক্যান্সার থেরাপির মতোই স্যালাইনের থ্রুতে দেওয়া হয়। আচ্ছা, যাতে বডি ইমিউন সিস্টেম যাতে স্টিমুলেট হয়। আগে ইমিউনোথেরাপি খুব এক্সপেন্সিভ ছিল, এখনো এক্সপেন্সিভ আছে কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। এবং এখন ইন্ডিয়ান ফার্মা কোম্পানিসরাও ইমিউনোথেরাপি আনছে, যার জন্য গ্র্যাজুয়ালি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আসবে। সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আসবে, হ্যাঁ, এইটা যেটা বললেন এটা খুব ভাইটাল পয়েন্ট। বলা হয় একটা সাধারণ মধ্যবিত্তর মধ্যে একটা সাধারণ মধ্যবিত্ত সে নিম্নবিত্ত হয়ে যাবে, এর মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট। ক্যান্সারের ট্রিটমেন্ট ভয়ঙ্কর এক্সপেন্সিভ। সাধারণত সাধারণ মানুষ ক্যান্সার হলে কোথায় কিভাবে ট্রিটমেন্ট করলে সে মোটামুটি পর্যন্ত লড়াই করতে পারবে?
শুধু ক্যান্সারের জন্যই যে মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হবে তা না, কারণ একটা স্টাডি বেরিয়েছিল মানে ইকোনমিক টাইমসে, যেখানে দেখিয়েছিল যে 1/3 অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন ইজ ওয়ান ইলনেস অ্যাওয়ে ফ্রম পভার্টি। এক্স্যাক্টলি। মেইন জিনিসটা হচ্ছে মানুষের কাছে হেলথ ইন্স্যুরেন্স নেই। হেলথ ইন্স্যুরেন্স থাকলে মানুষের চিকিৎসা করানোর সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। এবং আপনি যে কোনো জায়গায় যদি দেখেন, মানে সরকারি ছাড়া মানে বেসরকারি যে কোনো হসপিটালে সব জায়গায় কস্ট অলমোস্ট সেমই থাকে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মাঝে মধ্যে একটু ব্যাড বিহেভিয়ার করে, মানে এইসব মডার্ন মানে ক্রিটিক্যাল ইলনেস যদি ধরা পড়ে অনেক ক্ষেত্রেই বলা হয় যে তোমার যেটা তুমি এই করেছো সেই সামটা তোমাকে একবার দিয়ে দিলাম, ব্যাস হাত তুলে না, নিচ্ছে। তারপর এই মডার্ন অ্যান্টি ক্যান্সার থেরাপির জন্য ওরা দিতে চায় না। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ভার্ডিক্টও রয়েছে যে যে মানে ওই ইন্স্যুরেন্স অ্যামাউন্টে কারো যদি ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি যদি লাগে তো সেটা দিতে হবে। পেশেন্টরা ওই সময় অনেক সময় এটা অনিশ্চিত থাকে যে একেই তো ক্যান্সার হয়েছে বলে বাকি পরিবার ভেঙে গেছে, তো আবার আমরা এসব কমপ্লেন করব। কিন্তু কনজিউমার ফোরামে অনলাইন কমপ্লেন করলে কিন্তু ভার্ডিক্ট পাওয়া যায়। এবং মেইন জিনিস হচ্ছে মানুষের একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ইনফ্যাক্ট এপিসোডও করেছি, একজন ইকোনমিস্টকে এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করেছিলাম। এই যে আপনাকে যেটা বললাম, ক্যান্সার একটা মধ্যবিত্ত মানুষকে নিম্নবিত্ত করে দিতে পারে। বেসিক্যালি আপনি যে স্টাডিটা বলছেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল। এটা গেল একটা দিক। এবার আমরা আসি সেই সচেতনতার দিকটায়, যেটার মাধ্যমে ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারি বা ক্যান্সার হলেই খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি। সেটার জন্য স্ক্রিনিং করা প্রয়োজন আপনারা বলেন। এই হোয়াট ইজ স্ক্রিনিং, কবে থেকে স্ক্রিনিং করা প্রয়োজন? স্ক্রিনিং হচ্ছে এক ধরনের টেস্ট যেখানে আমরা সাধারণ মানুষ যার কোনো উপসর্গ নেই তাকে আমরা কিছু পরীক্ষার মাধ্যমে দেখছি যে তার মধ্যে ক্যান্সার হচ্ছে কি হচ্ছে না। সব ক্যান্সারকে স্ক্রিন করা যায় না। আচ্ছা। আমরা যেসব ক্যান্সার স্ক্রিন করতে পারি সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার, একটা প্যাপসমিয়ার টেস্ট। 21 বা 30 বছর বয়স থেকে এটা সিম্পল একটা প্যাপসমিয়ার টেস্ট, মানে এটা প্যাপসমিয়ার করে দেখবে যে কোনো অ্যাবনর্মাল সেলস রয়েছে কিনা। বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা একটা ম্যামোগ্রাম করতে বলি বছরে একবার, সেটা হচ্ছে 45 বছরের বয়সের থেকে বছরে একবার করে একটা ম্যামোগ্রাম, যে দেখতে যে ব্রেস্টের মধ্যে কোনো অ্যাবনর্মাল সেলস রয়েছে, অ্যাবনর্মাল কিছু হচ্ছে কিনা। বেশ। কোলনের ক্ষেত্রে হচ্ছে 10 বছর অন্তর অন্তর একটা সিম্পল একটা কোলোনোস্কোপি, কারণ কোলন ক্যান্সার দেখা গেছে 10 বছর লাগে বাড়তে। 10 বছর অন্তর অন্তর একটা কোলোনোস্কোপি করলে কিন্তু কোলন ক্যান্সার প্রিভেন্ট করা যায়। বা যারা ধরুন খুব হেভি স্মোকার তাদের ক্ষেত্রে আমরা লাং ক্যান্সারের কিন্তু একটা লো ডোজ একটা সিটি স্ক্যান করি। আচ্ছা। 55 বছর বয়সের ঊর্ধ্ব থেকে, শুধু দেখতে যে ভেতরে কোনো টিউমার হচ্ছে কিনা। যদি টিউমারটা যদি ধরা পড়ে তো আমরা আর্লি স্টেজে ধরতে পারি। এবং ওরাল ক্যাভিটির জন্য ওরকম ডাইরেক্ট স্ক্রিনিং নেই। আমরা বলি যে মানুষকে একটু সচেতন হতে, যে দাঁত মাজার সময় সে যেন মুখটা যেন হাঁ করে দেখে যে মুখের মধ্যে কোনো সাদা প্যাচ বা লাল প্যাচ কিছু হচ্ছে কিনা। যদি হয় তো সে যেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। মানে এটা আমার খুব ইন্টারেস্টিং ব্যাপার। অনেক ক্ষেত্রেই ওরাল ক্যান্সার কিন্তু ডেন্টিস্টরাও বলে দিতে পেরেছেন যে আপনার মুখে সাদা প্যাচ আসছে। এবং আমাদের কাছে একজন ডেন্টিস্টের আমরা এপিসোড করেছিলাম, তিনি কিন্তু বলছেন যে হয়তো বলা হয় যে ডেন্টিস্টরা ডাক্তার নয়, কিন্তু ডেন্টিস্টরাও কিন্তু অনেক ক্ষেত্রেই ওরাল ক্যান্সারের ক্ষেত্রে এই পিভোটাল রোলটা প্লে করে সচেতন করে দেওয়ার। এবং ওরা ডেন্টিস্টরা যে ডাক্তার তারও একটা রোল হচ্ছে, কারণ কারো ওরাল ক্যান্সার জন্য হয়েছে তাদের একটা সার্জারি হয় ম্যাক্সিলোফেশিয়াল, মানে যেখানে একটু বড়ভাবে রিসেকশনটা করা হয়, সেখানে কিন্তু ডেন্টিস্টদের সাহায্য নেয় কিন্তু অঙ্কোসার্জনরা। তাই ডেন্টিস্টরাও ডাক্তার, তাই এই বৈষম্যতা করা উচিত না। এবং ওরাল ক্যান্সারের ক্ষেত্রে কি তাহলে ওই ওই মানে ব্রাশ করার সময় প্রত্যেকে খুব কনসিয়াসলি ব্রাশ করতে হবে এবং খেয়াল করতে হবে মুখের কোথাও সাদা প্যাচ হচ্ছে কিনা বা লাল প্যাচ হচ্ছে কিনা বা মুখের মধ্যে কোনো ঘা হচ্ছে কিনা। কারণ অনেক সময় টেনশনের জন্য একটা আলসার হতেই পারে, আমরা ভিটামিন সি খাই কমে যায়, কিন্তু সেই ঘাটা যদি কমে ডাক্তারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করাটা বাঞ্ছনীয়।
আচ্ছা, ওই ওই যারা ধরুন পান মশালা বা গুটখা খায়, বিশেষত অনেকে যারা খৈনি খায়, খৈনিটা পার্টিকুলার একটা জায়গাতেই রাখে, সেই জায়গাটাতে অনেক সময় সাদা প্যাচ হয়ে যায়। সাদা প্যাচটা ওই লিউকোপ্লেকিয়া। লিউকোপ্লেকিয়া বলে। আচ্ছা আচ্ছা। লিউকোপ্লেকিয়া, তো ওটা একটা প্রি ক্যান্সারাস, তো ওখান থেকে কিন্তু ওইটা অবহেলা করলে কিন্তু ক্যান্সার হতে পারে। ও তাই? ইয়েস। ও বাবা, মানে অনেক সময় ওই অনেকে ওটা ছিঁড়ে দেয়, এই করে, ওইটা তারপর আবার গজিয়ে গেল। ওইটা ওই ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার একটা লেজার ট্রিটমেন্ট করে পুরোটা ওইটা বাদ দেয়। ও, আর এই যে আমরা প্রত্যেকটা সিনেমা শুরুর আগে দেখছি যে আমার ওরাল ক্যান্সার হয়েছে, আমার পরিবার, অনেকের চোয়াল থেকে বাদ দিয়ে দিতে হয়েছে, অনেকের মুখ বাদ দিয়ে দিতে হয়েছে, মানে বিভৎস বিভিন্ন রকম চিত্র আমরা দেখতে পাই। এই ওরাল ক্যান্সারগুলোর ক্ষেত্রেও কি এই 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 টোব্যাকো এবং টোব্যাকো অ্যাবিউজ কি এটার একটা? টবাকো অ্যাবিউজ ইজ দ্য 99% কজ। মানে 100টা মানে ওরাল ক্যান্সার যদি দেখেন 99% হচ্ছে টবাকো টবাকো টবাকো, বিট স্মোকিং, বিট গুটখা, বিট পান, আচ্ছা, বিট খৈনি, এনিথিং। কারণ টবাকোর সঙ্গে ওরাল ক্যাভিটির ক্যান্সার, ওরাল ক্যান্সারে যোগাযোগ খুবই স্ট্রং। এবং আপনারা কি রিসেন্টলি এটা কি ওরাল ক্যান্সারের পরিমাণটাই সবচেয়ে বেশি বাড়তে দেখছেন ভারতবর্ষে? পুরুষদের মধ্যে নাম্বার 1। পুরুষদের মধ্যে নাম্বার 1। আমরা আরেকটা স্টাডিতে পড়ছিলাম যে গঙ্গার আশেপাশে যে সমস্ত মানুষ থাকছেন তাদের অনেকের মধ্যে পিত্তকোষে ক্যান্সার হওয়ার মানে ক্যান্সার বেশি দেখা যাচ্ছে, বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। এটা কি সত্যি? ইয়েস, কারণ পিত্তকোষে ক্যান্সার দেখা গেছে যে আমাদের নর্দার্ন এবং ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কমন, এবং যে জায়গাটা গঙ্গা ফ্লো করছে, এবং এটা একটা স্টাডিও হয়েছে যেখানে ওরা দেখা গেছে যে আর্সেনিকের লেভেল গঙ্গাতে খুব বেশি, এবং যখন এই গল ব্লাডার ক্যান্সার পেশেন্টদের ব্লাড পরীক্ষা করে দেখা গেছে যে তাদেরও আর্সেনিকের মাত্রা অনেক বেশি। তাই এটা একটা যোগাযোগ রয়েছে। তাই মানে গঙ্গায় পাশে থাকলেই যে ক্যান্সার হবে তা না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হেলথ হাইজিন মেনটেন করতে হবে, যাতে আর্সেনিকের কনজাম্পশন কম করা যায় এবং যার থেকে আমরা এই গল ব্লাডার ক্যান্সারটাও প্রিভেন্ট করতে পারি। অনেক সময় ডিপ টিউবওয়েল বা নর্মাল টিউবওয়েলের জলে প্রচুর, মানে একটু গ্রামাঞ্চলের দিকে গেলেই আর্সেনিক পাওয়া যায়, জলে আর্সেনিক। এই আর্সেনিক কি ভীষণভাবে ক্যান্সার ঘটায়? ইয়েস, আর্সেনিক ভালোভাবে ক্যান্সার করে। আচ্ছা, আর্সেনিকের যেমনি অন্যান্য সাইড এফেক্টও আছে, এমনি নার্ভকেও ড্যামেজ করে বা স্কিন, সেটা অনেকের হাতে প্যাচ এসে যায়, হাতে প্যাচ হয়, কিন্তু আর্সেনিকও কিন্তু ক্যান্সার করায়। আর্সেনিক ক্যান্সার করে। এইটা অনেকের কাছে হয়তো এটার সত্যিই সেই অর্থে কোনো সলিউশন নেই, এবং আর্সেনিক বোধহয় ওইভাবে ফিল্ট্রেশনও করা যায় না, মানে বাড়িতে হোম ফিল্ট্রেশন বোধহয় খুব একটা হোম ফিল্ট্রেশন হয়, এবং অনেক সময় এখন ওই ক্লোরিন ওসব ড্রপ দিয়ে ওরা দেখেছে, ওই জন্য বলা হয় যে পিওর ওয়াটার খাওয়া উচিত। দেখুন, পিওর ওয়াটার আপনার আমার পক্ষে খাওয়া উচিত বলে দেওয়া বা খাওয়া যতটা সম্ভব সাধারণ মানুষের, একটু সাধারণ শহর কলকাতাতে বা আউটস্কার্টসে মফস্বলে সম্ভব হলেও, কিন্তু গ্রামের দিকে গিয়ে আমরা দেখেছি মানে সেখানে হয়তো একটা টিউবওয়েল, সেটার উপর ধরুন 10টা ফ্যামিলি নির্ভর করে, এবং সেই টিউবওয়েলটার জলটায় আর্সেনিক আছে। অনেকে আবার আর্সেনিক আছে জেনেও সেই জলটাই খাচ্ছে, কারণ তাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই। তো সেক্ষেত্রে কি ক্লোরিন দিলে কি ওই ক্লোরিন একটু ডেফিনেটলি কমে যায়। আচ্ছা, আর একটা জিনিস বলুন, এই যে সূর্যালোক, এই সূর্যালোকের থেকে এখন বলছে এই আলট্রাভায়োলেট রে এটা ক্যান্সারের টেন্ডেন্সি বাড়ায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায়। কারণ একটা যদি একটা কন্টিনিউয়াস এক্সপোজার যদি হয়, তো তখন দেখা গেছে এটা মেলানোমা বলে একটা ক্যান্সার হয়। কিন্তু এটা মেনলি দেখা গেছে যে যারা ধরুন অস্ট্রেলিয়াতে রয়েছে, কারণ সেখানে আলট্রাভায়োলেট রের ইন্টেন্সিটিটা অনেক বেশি। ইন্ডিয়ানদের ক্ষেত্রে কম থাকলেও কিন্তু এখন কিছু ক্ষেত্রে আমরা মেলানোমা দেখছি। কিন্তু মেলানোমা অনেক সময় ধরুন কারোর আঁচিল রয়েছে, সে আঁচিলটা হঠাৎ করে বেড়ে গেল, বা আঁচিল থেকে ব্লিডিং হচ্ছে, আঁচিল থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে, এবং স্কিন ক্যান্সারই হতে পারে। আচ্ছা, তাই কোনো আঁচিলে যেটা রয়েছে অনেকদিন ধরে, সেটা যদি কোনো হঠাৎ করে একটা পরিবর্তন যদি হয়, তবে কিন্তু ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। আচ্ছা, আর একটা জিনিস বলুন, যে ওই আমরা অনেক সময় ক্রিকেট খেলার সময় দেখতাম যে ক্রিকেটাররা জিঙ্ক অক্সাইড লাগিয়ে নিচ্ছেন, সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছে। সানস্ক্রিন লাগালে কি ক্যান্সার তাহলে প্রিভেন্ট হয়? কারণ ওই আলট্রাভায়োলেটের আপনার এক্সপোজারটা কমে গেল,
মানে স্কিন ড্যামেজটা প্রিভেন্ট হয়ে গেল, তো সেখানে ওরা হেল্প করে। ব্যায়াম করলে, ওয়ার্কআউট করলে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে? বা ইয়েস, কারণ এক্সারসাইজ শুধু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম করে তা না, এমনকি নতুন স্টাডিতেও দেখা গেছে এক্সারসাইজ করলে রোগ ফেরত আসার সম্ভাবনাও কমে যাচ্ছে। কারণ কেউ যখন এক্সারসাইজ করছে সে তার বডি ওয়েট মেনটেন করছে, তার জন্য গল ব্লাডার, ওভারি, কোলন ক্যান্সার প্রিভেন্ট হচ্ছে। এবং একটা রিসেন্টলি একটা স্টাডি হয়েছে যে কোলন ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট করার পর এই ফলো আপের সময় তাদেরকে বলা হয়েছে আপনারা রেগুলার একটা এক্সারসাইজ করুন। একটা গ্রুপকে বলেছে এক্সারসাইজ করতে, আর একটা গ্রুপকে বলেছে আপনি আপনার মতো নর্মাল লাইফ লিড করুন। এবং দেখা গেছে যে যারা এক্সারসাইজ করেছে তাদের রোগ ফেরত আসার সম্ভাবনা 30 to 40% কমে গেছে। তাই এক্সারসাইজ করাটা খুবই খুবই জরুরি। আচ্ছা, ক্যান্সার মানে এতক্ষণ আমরা প্রচুর ক্যান্সার নিয়ে অনেক কথা শুনলাম, অনেক বিভিন্ন ধরন শুনলাম, কি করলে কি হয় শুনলাম, ট্রিটমেন্টের ব্যাপারে শুনলাম। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা সেই সমস্ত মানুষের জন্য যারা কোনো না কোনো একটা স্টেজে ক্যান্সারের মধ্যে রয়েছেন, জীবনযাপন করছেন। ক্যান্সার মানে কি শেষ? জীবন শেষ, আশা শেষ, সব কিছু শেষ? একটুও না, কারণ ক্যান্সার মানেই যে সব শেষ তা না। কারণ আজকের দিনে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেখানে অনেক মানুষরা কিওর হয়ে যাচ্ছে বা সুস্থ থাকছে। তাদের হয়তো ভেতরে রোগ রয়েছে কিন্তু তারা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। তো ক্যান্সার মানেই যে সব শেষ এটা ভাবাটা খুবই ভুল। অনেক সাকসেস স্টোরিজ আছে। যেমন যদি দু একটা সাকসেস স্টোরি আপনি আমাদের সঙ্গে। একজন ছিল 2017 বা 18 সালে এসেছিল, তার দাদা তার ভাইকে নিয়ে এসেছিল। 35 বছরের একজন, মানে আমাদেরই মতো ছেলে ছিল, হুইল চেয়ারে, ফুসফুসে জল, কেউ বাইরে থেকে বলেছে যে লাং ক্যান্সার। তো তাকে আমরা ব্লাড টেস্ট করে পরীক্ষা করে দেখি যে যুবরাজ সিং এর মতো একটা অন্ডকোষের ক্যান্সার হয়েছে। আচ্ছা। এবং তাকে আমরা কিমোথেরাপি দিয়ে চিকিৎসা করি। আমার এখনো মনে আছে যে নিউ ইয়ার ইভ, মানে সবাই যখন পার্টি করছে, তার দাদা কিন্তু তার ভাইয়ের সঙ্গে হসপিটালে ভর্তি ছিল, মানে পাশে ছিল। এবং হি টুক দ্য ট্রিটমেন্ট। সে 5 বছর রেগুলার ফলো আপে থাকলো এবং সে আজকের দিনে এটা স্বাভাবিক দাম্পত্য জীবন লিড করছে। স্বাভাবিক দাম্পত্য জীবন লিড করছে। এবং আরেকজন রয়েছে যে একটা লাং ক্যান্সার পেশেন্ট, ট্রিটমেন্ট হলো কিন্তু মানে লোকালাইজডই ছিল, কিন্তু সার্জারি কিমোথেরাপির 1 বছরের মধ্যেই তার রোগটা ফেরত আসে ব্রেনে। আচ্ছা। তো তখন আমরা এই টেস্ট করে একটা টার্গেটেড থেরাপি দিতে শুরু করি। এবং হি ইজ অ্যান এন্টারপ্রেনার অন হিজ ওন, মানে ওনার নিজস্ব একটা সেট আপ রয়েছে। ওনাকে বাইরে থেকে কেউ দেখে বলবেও না যে ওনার লাং ক্যান্সার স্টেজ 4। আচ্ছা। তো ক্যান্সার হ্যাজ মেনি সাকসেস স্টোরিজ। যেমনি একজন স্কুল প্রিন্সিপাল ছিল, তার ব্রেনে ক্যান্সার হয়েছিল, বাট নাও শি ইজ এগেন লিডিং আ নর্মাল লাইফ, গোয়িং ব্যাক টু স্কুল। তাই ক্যান্সার মানেই যে সব শেষ এটা ভাবা ভুল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। আমরা অনেক ক্যান্সারকে কিন্তু সুস্থ স্বাভাবিক করে রাখতে পারি, তাই ভেঙে পড়বেন না। এটা আমার শোনার চেয়েও ইম্পর্ট্যান্ট। এইটা আপনার ক্যামেরা। সেই সমস্ত মানুষ যারা আজকের এই পডকাস্টটা দেখছেন, আমরা পডকাস্টটাকে আজকে এখানে শেষ করছি। শেষ মেসেজটা আপনি সরাসরি আমাদের দর্শকদের দিন। এবং যারা, যদি কোনো মানুষ যিনি ক্যান্সার আক্রান্ত, তিনি আজকের এপিসোডটা দেখলেন বা দেখছেন, তাকেও বলি যে ডাক্তারবাবু বলেছেন যে আশা হারানোর কিছু নেই। এবং আমরাও মনে প্রাণে বিশ্বাস করি, আমরা এর আগেও বলেছি মনের সঙ্গে শরীরের অদ্ভুত যোগাযোগ আছে। ডাক্তারবাবুও বলেছেন সত্যি মনের জোর থাকলে ক্যান্সারকে সত্যি সত্যি অনেক দিন পর্যন্ত আটকে রাখা যায়, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা যায়। এবার ডাক্তারবাবুকেই অনুরোধ করব আমাদের দর্শকদের জন্য আজকের এপিসোডে শেষ মেসেজটা দিতে। ক্যান্সার মানেই যে সব শেষ এটা প্লিজ ভাববেন না। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। ডাক্তার যেভাবে আপনাকে ট্রিটমেন্ট নিতে বলছে করুন। এবং কোনো অসুবিধা হলে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, কারণ আজকের দিনে ট্রিটমেন্টের মাধ্যমে আমরা অনেক মানুষকে সুস্থভাবে রাখতে পারি। সুস্থ থাকুন, ভালো থাকুন।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই সময়ে একই দিনে। তবে আপনাদের একটাই অনুরোধ, দয়া করে একটু সাবস্ক্রাইব করুন। আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, আর কোন ধরনের এপিসোড আপনারা দেখতে চাইছেন সেটাও আমাদের লিখে জানান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ফাটিয়ে বাঁচুন। থ্যাংক ইউ।